সো হ্যালো ক্লাস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমরা ক্লাস 11-এর বন্ডিং নিয়ে আলোচনা করছি এখন। আর বন্ডিংয়ের আমরা ঠিক এর আগের লেকচারটায় করেছিলাম ভিভিটি, যেটাকে বলছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি আমরা সম্পর্কে কথাবার্তা বলেছিলাম। কি ছিল ওখানে? ব্যাপারটা ছিল যে অ্যাটমগুলো কী করছিল, অ্যাটমগুলো কাছাকাছি এসেছিল এবং কাছাকাছি এসে তাদের অরবিটালগুলোর ওভারল্যাপিং হচ্ছিল বা অভিলেপন হচ্ছিল, হয়ে তারা কি কোভ্যালেন্ট বন্ড তৈরি করছিল। তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছিল, তাই তো? তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছিল। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ভিভিটিটা যে এখানে হলো, কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, মানে আমি যদি বলি যে মিথেন, একটা কম্পাউন্ড বললাম আমি, ধরো মিথেন CH4, তাহলে ধরো এই মিথেনটা মানে কি চারটে হাইড্রোজেন, মানে মিথেনের কি কেমনভাবে তৈরি করছিল? মিথেনের কার্বন ছিল, কার্বন আমি বললাম 1s2 2s2 2p2, কেমন ছিল? দিস এরকম। নেক্সটে কী হচ্ছিলো? এটাকে আমি বাইরে থেকে এনার্জি দিলাম, মানে এটাকে আমি এক্সাইটেড করলাম, হয়ে কী হলো? একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে গেল, মানে এখন হচ্ছে কি এদিকে একটা আর এই দুটো। এবার কি কটা হাইড্রোজেন আছে? আচ্ছা CH4 তো, আচ্ছা সরি 2p2, হ্যাঁ এখানে আরেকটা। তাহলে এটা যদি জাম্প করে এখানে চলে যায় তার মানে হ্যাঁ এইখানে একটা হবে, মানে চারটে। তাহলে চারটে আমি অরবিটাল ফাঁকা পেয়ে গেলাম। একটা হচ্ছে S ফাঁকা, মানে কি হাফ ফিল পেয়ে গেলাম, একটা S আর তিনটে P। এবার কি হচ্ছিল? চারটে হাইড্রোজেন ছিল, প্রতিটা হাইড্রোজেনের যে S অরবিটাল ছিল, মানে হাইড্রোজেন মানে কি 1s1। তাহলে ভিভিটির কনসেপ্ট কি? যদি বন্ড তৈরি করতে হয় তাহলে অরবিটালগুলো কাছাকাছি আসে এবং তাদের ইলেকট্রনগুলোকে সবসময় অপোজিট স্পিনে থাকতে হয়, বিপরীত স্পিনে থাকতে হয়, বিপরীত ঘূর্ণনে থাকতে হয়। তাহলে কি এদের ইলেকট্রনগুলোকে আমি এরকম করলাম। তাহলে এরকম আমার কি চারটে হাইড্রোজেন আছে, তাহলে চারটে হাইড্রোজেন এখানে একটা এলো, এখানে একটা এলো, এখানে একটা এলো, এখানে একটা এলো, সব ডাউন স্পিন করে কি করলো? ওরা CH4 তৈরি করলো। এখন মেন ব্যাপারটা হচ্ছে যে CH4 তৈরি করছে মানে কি চারটে সিঙ্গেল বন্ড তৈরি করলো, চারটে কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড তৈরি করলো, তাই তো? কিন্তু কোয়েশ্চেনটা এটা যে কার্বনের চারদিকে যে চারটে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলো কিভাবে আছে, তাদের জ্যামিতিক গঠন কি, জিওমেট্রি কি? তাহলে এখান থেকে ভিভিটি থেকে আমি জিওমেট্রি বা জ্যামিতিক গঠন কোনো একটা কম্পাউন্ডের, কোনো একটা যৌগের জিওমেট্রি বা জ্যামিতিক গঠন কি করতে পারছি? জানতে পারছি না আমি কিভাবে আছে, কিভাবে এই হাইড্রোজেনগুলো চারদিকে ওরিয়েন্টেড আছে, কার্বনের চারটে দিকে ওরিয়েন্টেড আছে, আমি জানতে পারছি না। তো এই জিনিসটা ভিভিটি এক্সপ্লেন করতে পারেনি। তাহলে তুমি এটাকে বলতে পারো ভিভিটির একটা লিমিটেশন বা ব্যর্থতা, তাই তো? একটা ভিভিটির একটা লিমিটেশন বা ব্যর্থতা বলতে পারো। তাহলে এটা আমি জানবো কি করে? এই জিনিসটাকে জানার জন্য, বোঝার জন্য যে আমার একটা অ্যাটমের চারিদিকে সারাউন্ডিং যে অ্যাটমগুলো আছে সেটা কিরকম জিওমেট্রিতে আছে, সেটাকে বোঝার জন্য কি এলো? একটা কনসেপ্ট নিয়ে এলো, সেটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। কি বলা হচ্ছে? হাইব্রিডাইজেশন। তাহলে আজকের আমরা কি হাইব্রিডাইজেশন নিয়ে যত রাজ্যের কথাবার্তা বলবো। ক্লিয়ার? তাহলে খাতা পেন রেডি করো, রেডি করে নোটস বানাতে থাকো, আমি তুলতে থাকি, তোমরা বানাতে থাকো, বুঝতে থাকো, আগে বোঝো তারপর বানাবে। ভিডিও অলওয়েজ অ্যাভেলেবল, পজ করো, দেখো, বানাও, যেরকম পাবো সেরকম করো, ঠিক আছে? আচ্ছা চল। আর যারা চ্যানেলে নতুন এসছো আমার, তারা চ্যানেলটা যদি হেল্পফুল হয় সাবস্ক্রাইবটা করে দিও। আর কি যারা ভিভিটি বুঝতে পারোনি এখন, যে আমি স্যার এটা বলে দিলাম আমি কি বুঝতে পারলাম, তারা ঠিক কি করবে? আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে যে কেমিক্যাল বন্ড প্লে লিস্টে যাবে, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে কেমিক্যাল বন্ডিং এর একটা দেখবে প্লে লিস্ট আছে, ওখানে দেখবে ঠিক আমি যে লেকচারটা করাচ্ছি এর ঠিক আগের লেকচারটা ভ্যালেন্স বন্ড থিওরি আমি এক্সপ্লেন করে দিচ্ছি ইন ডিটেলস। ওটা দেখার পর আশা করি ভিভিটি সম্পর্কে কারো কোনো কনফিউশন হবে না, অর্থাৎ কিভাবে ওভারল্যাপ হয়, কি ওভারল্যাপ পসিবল, ওভারল্যাপ হলে কিভাবে দেখতে হয়, ওভারল্যাপ হলে সিগমা বন্ড তৈরি হয়, পাই বন্ড তৈরি হয়, তাহলে সেই কথাবার্তাগুলো বলবো। আজকে যে হাইব্রিডাইজেশনটা নিয়ে কথাবার্তা বলবো সেটা পাই বন্ড সম্পর্কে কথাবার্তা বলবে না, সেটা অনলি সিগমা বন্ড সম্পর্কে কথাবার্তা বলবে। কারণ সিগমা বন্ড কি করে, একটা জিওমেট্রি, একটা যৌগ, একটা কম্পাউন্ডের জিওমেট্রি বা জ্যামিতিক গঠন কেমন হয় সেটা সিগমা বন্ড দ্বারাই বোঝা যায়। তাহলে আজকের হাইব্রিডাইজেশন পড়বো, যে হাইব্রিডাইজেশন থেকে আমরা জানবো যে একটা অ্যাটমের চারিদিকে বাকি অ্যাটমগুলো কি করে সারাউন্ডেড থাকে, কিরকম জিওমেট্রিক্যাল আকার হয়, জ্যামিতিক গঠন হয়, ঠিক আছে?
তাহলে আমি মুছে দিই। চলো তাহলে নতুন টপিক শুরু করছি আজকের। টপিকের নাম হাইব্রিডাইজেশন। তাহলে খাতা পেন রেডি করে আস্তে আস্তে বুঝতে আরম্ভ করো। তাহলে আজকের টপিকের নাম কি? আজকের টপিকের নাম আমাদের হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন। আচ্ছা, এই হাইব্রিডাইজেশন এই জিনিসটা যখন প্রপোজ করা হয় তখন এই জিনিসের জন্য কিছু রুলস দিয়ে দেওয়া হলো যে কিভাবে হাইব্রিডাইজেশনটা হয়। হাইব্রিডাইজেশনকে মানে বলতে পারো, এটাকে তুমি বলতে পারো কি সংকরায়ন, বাংলায় যারা বলে কি সংকরায়ন, বা বলতে পারো হাইব্রিডাইজেশন। বাংলায় বললে কি হবে? সংকরায়ন। আচ্ছা, প্রথম নম্বর যে পয়েন্টটা দেওয়া হলো সেই পয়েন্টে বলা হলো যে অ্যাটমের অর্থাৎ একটা পরমাণুর অরবিটাল যাদের এনার্জি সেম মানে একই বা প্রায় কাছাকাছি এনার্জি, তারা কি করে? তারা একে অপরের সাথে ইন্টারমিক্সিং করে, সংকরায়ন করে। তাহলে কি? যে orbitals of same or nearly same energy, অরবিটাল মানে কি? কক্ষক। কি? কক্ষক যাদের এনার্জি একই বা একই রকম কাছাকাছি এনার্জি। অরবিটালস অফ সেম অর নিয়ারলি সেম এনার্জি intermix among themselves to form hybrid orbitals। কি আছে? কিছুই নেই। বলছে যে সমস্ত অরবিটালগুলো বা কক্ষকগুলো যাদের শক্তি বা এনার্জি একই বা কাছাকাছি এনার্জি, তারা কি করে? তারা একে অপরের সাথে মিক্সিং করে, একে অপরের সাথে সংকরায়িত হয়ে যায়, হয়ে কি করে? টু ফর্ম হাইব্রিড অরবিটাল। তারা কি করে? একটা হাইব্রিড অরবিটাল তৈরি করে, যেটাকে বাংলায় বলতে পারো কি সংকর কক্ষক। তাহলে কক্ষকগুলো কি? যাদের শক্তি একই বা তাদের শক্তি কাছাকাছি, তারা একেবারের সাথে মিশে গিয়ে কি করে? কিছু সংকর কক্ষক তৈরি করে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটার একটুখানি সিগনিফিকেন্স আমাদের বুঝতে হবে যে এই পয়েন্টটা কি বলেছে। তাহলে আগে পয়েন্টটা তুলে নাও, আগে পয়েন্টটা তুলে নাও, তুলে পজ করো। ঠিক আছে, যখন খাতায় পুরো লেখা হয়ে যাবে তারপরেই ভিডিওটাকে পজ থেকে ছেড়ে তারপর দেখবে, কারণ আমি এটা মুছে দিলে তোমরা যদি যদি অমিট করে যাও তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আগে এটা তুলে নাও, খাতায় পজ করে তুলে নাও, তুলে তারপর আমি করাচ্ছি। এবার চলো, হয়েছে? ওকে, তাহলে 1 নম্বর পয়েন্টটাকে আমি একটু এক্সপ্লেইন করছি। আমি সিম্পল একটা মলিকিউল নিচ্ছি। কি? আমি একটা মলিকিউল নিচ্ছি। আচ্ছা, তার আগে কি আরেকটু কিছু বলে দেবো? মানে এর আগে যদি কিছু বলা যায়। আচ্ছা আমি তাহলে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটাকে আমি একসাথে করে দিচ্ছি। তা কিভাবে হচ্ছে? ধরো আমি মিথেন করলাম, CH4। কিভাবে করব? ধরো কার্বন 6, 1s2, 2s2, 2p2। ব্যালেন্স সেল কোনটা? এটা। তাহলে দিস। এবার আমাকে 4টে হাইড্রোজেন ফিট করতে হবে। দেখো, তাহলে 2টো হাইড্রোজেন ফিট হবে এখানটায়, কারণ 2টো কি অযুগ্ম ইলেকট্রন বা 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এটাকে আমি কি করবো? বাইরে থেকে এনার্জি দেবো, দিয়ে আমি করবো কি এক্সাইটেড। করলে কি হবে? এখন একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যাবে। তাহলে এখন দেখতে কেমন হবে? এটা জাম্প করে চলে গেছে। তাহলে এটা কি? এস। আর এগুলো কি? এটাও পি, এটাও পি, এটাও পি। এবার কি বলেছে? বলেছে যে
অ্যাটমের প্রথম পয়েন্টটা, অরবিটালগুলো কক্ষকগুলো যাদের এনার্জি সেম বা নিয়ারলি সেম, দেখো এস আর পির এনার্জি, এস আর পি কাছাকাছি থাকে কক্ষকগুলো, তাহলে কি এদের এনার্জি নিয়ারলি সেম, আর তিনটে পি এদের এনার্জি একই, তাহলে এরা কি করবে, এরা একে অপরের সাথে মিক্স করবে, মিক্স করে হাইব্রিড অরবিটালস দেবে, সংকরায়িত কক্ষক দেবে। তাহলে এরা যদি সব মিক্স করে যায়, যতগুলো অরবিটাল মিক্স করবে ততগুলো সংকর কক্ষক তৈরি হবে, ততগুলো হাইব্রিড অরবিটালস তৈরি হবে। কটা মিক্স করছে, একটা এস আর তিনটে পি, টোটাল চারটে। চারটে যদি মিক্স করে তাহলে কতগুলো হাইব্রিড অরবিটাল দেবে, চারটে দেবে, 1 2 3 4, যেখানে ইলেকট্রন এই এই এই। তাহলে কি চারটে অরবিটাল, একটা এস আর তিনটে পি, চারটে মিক্স করে চারটে হাইব্রিড অরবিটাল দিল, যাদের এনার্জি, এদের এনার্জি বা শক্তি একদম একই, সেম এনার্জির কি দেবে, হাইব্রিড অরবিটালস, বা বাংলায় লিখে রাখতে পারো সংকরায়িত কক্ষক। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলাম যে এরা একে অপরের সাথে ইন্টারমিক্স করে চারটে অরবিটাল দেবে, কি অরবিটাল, হাইব্রিড অরবিটাল, যাদের এনার্জি একদমই সেম। তাহলে মাথায় রাখার মতো একটা জিনিস কি, যতগুলো কক্ষক, যতগুলো অরবিটাল ইন্টারমিক্স করেছে ঠিক ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখে রাখো যে নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল mix among themselves is equals to কি, number of hybrid orbitals। বোঝা গেল? যতগুলো অ্যাটমিক অরবিটাল মিক্স করেছে ঠিক ততগুলোই হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। এখানে চারটে টোটাল এস, একটা এস তিনটে পি মিক্স করলে কতগুলো অরবিটাল দেবে, চারটে হাইব্রিড অরবিটাল দিয়েছে। এখন এই হাইব্রিড অরবিটালগুলোর এনার্জি আর নেচার, এনার্জি অ্যান্ড নেচার বা প্রপার্টি পুরো একই হবে। ইটস লাইক কি জানো তো, ধরো আমি বললাম যে একটা পাত্র নিয়েছো, পাত্রে জল নিয়েছো, আর তুমি চিনি নিয়েছো, সুগার নিয়েছো, তাহলে জল খেলে জলের টেস্ট একটা রকম, চিনি খেলে চিনির টেস্ট একটা রকম, তাই তো? কিন্তু যখন তুমি চিনিটা জলে যখন মিশিয়ে দিচ্ছ, তখন কি জলের টেস্টও চলে যাচ্ছে, চিনির টেস্টও চলে যাচ্ছে, আর জল আর চিনি মিশে একটা অন্যরকম টেস্ট দিচ্ছে। মিষ্টিই দিচ্ছে কিন্তু আগের মতো মিষ্টি থাকছে কি, আগের মতো মিষ্টি থাকছে না। চিনি যদি তুমি নর্মাল চিনি, আমি এটাকে চিনি ছাড়া আমি নুন বলি, লবণ বলি, সল্ট বলি, তাহলে 1 চামচ সল্ট তুমি খেতে পারবে, কিন্তু ওই 1 চামচ সল্ট যদি তুমি একটা ওয়াটারে গুলে দাও সেটা তুমি খেতে পারছো, মানে টেস্টটা একটু আলাদা হচ্ছে। ঠিক আছে? তাহলে তুমি ধরো এখানে চিনিটা আছে বা এখানে তুমি নুন দিয়েছো, তাহলে এখান থেকে তুমি যত ভাগই করো না কেন, আমি এখান থেকে একটা ধরো বড় আমি একটা বালতিতে আমি নুন জল করেছি, দিয়ে সবাইকে 1 গ্লাস করে দিচ্ছি, তাহলে এই প্রতিটা গ্লাসের টেস্ট কি হবে, একই রকম হবে। জল আর চিনি মিশিয়ে যে টেস্টটা হয় সেটাই হবে। ঠিক সেম জিনিস, এস অরবিটালের প্রপার্টি একরকম, পি অরবিটালের প্রপার্টি একরকম, কিন্তু যখন তারা মিক্স করছে, ইন্টারমিক্স করছে, তখন যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি করছে তাদের প্রপার্টি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হচ্ছে। এবং তাদের প্রপার্টি কেমন হচ্ছে, এই চারটের প্রপার্টি, মানে যতগুলো মিক্স করছে যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি করছে সবার প্রপার্টি কিন্তু একই রকম হবে। each and every hybrid orbitals have same properties। ক্লিয়ার? তাহলে এটা একটা পয়েন্ট লিখতে পারো যে যখন, তাহলে 3 নম্বর পয়েন্ট লেখো যে যখন, আচ্ছা আমি লিখে দিই, না এক সেকেন্ড, আচ্ছা তাহলে মুছে দিই এটা আমি।
এটা পয়েন্ট লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝে নাও, পয়েন্টের পিছনে ছুটো না। পরীক্ষায় কেউ বলবে না যে হাইব্রিডাইজেশনের পয়েন্ট দাও, ওসব কিছু বলবে না, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা একটা জিনিস দেখো দেখি, এক্সকিউজ মি। আচ্ছা দেখো, একটা এস তিনটে পি, তাহলে এদের নাম কি হবে? এই হাইব্রিড অরবিটালগুলোর নাম কি হবে? না তো এরা এস, না তো এরা পি, কি করে নাম দেব? ঠিক যতগুলো মিক্সিং হয়েছে, তাহলে কটা এস মিক্সিং হয়েছে? একটা এস। কটা পি মিক্সিং হয়েছে? তিনটে পি, মানে কি পি উপরে 3। তাহলে প্রতিটা হাইব্রিড অরবিটালের নাম কি হবে? sp3, এরও নাম হবে sp3, এরও নাম হবে sp3, এরও নাম হবে sp3। তাহলে একটা এস আর তিনটে পি মিলে কি তৈরি করছে? sp3 হাইব্রিডাইজড অরবিটাল। কতগুলো? চারটে। চারটে মিলেছে, চারটে তৈরি করছে, চারটে। একটা এস তিনটে পি, টোটাল চারটে মিলে চারটে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করছে, বা চারটে sp3 সংকরায়িত কক্ষক তৈরি করছে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল কেন sp3 নাম হলো? একটা এস তিনটে পি, নর্মাল। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে এই পয়েন্টটা। নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল মিক্স অ্যামং দেমসেলস ইকুয়ালস টু নাম্বার অফ হাইব্রিড অরবিটালস। তাহলে মুছে দিচ্ছি এটা আমি। মুছে দিই? চল। আচ্ছা এরকম ধরো একটা এস তিনটে পি মিক্স করে কি হয়েছে? sp3 হাইব্রিডাইজড অরবিটাল। আমি যদি বলি যে একটা এস আর একটা পি যদি মিক্স করে কি হবে? কটা তৈরি করবে? যেহেতু দুটো অ্যাটমিক অরবিটাল মিক্স করেছে, তাহলে দুটো তৈরি করবে। নাম কি হবে? এই একটা এস একটা পি, মানে কি sp, এটাও sp। ঠিক আছে? আচ্ছা যদি আমি বলি যে একটা এস আর দুটো পি, একটা এস আর ধরো দুটো পি, কটা তৈরি করবে? একটা এস দুটো পি, টোটাল তিনটে। তিনটে অ্যাটমিক অরবিটাল, তাহলে তৈরি করবে কি? তিনটে হাইব্রিডাইজড অরবিটাল। নাম কি হবে? একটা এস দুটো পি, মানে এস পি, কটা পি আছে? দুটো, 2। তাহলে কি নাম হয় সবগুলোর? এটাও sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও sp2 হাইব্রিডাইজড অরবিটাল। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, আমি বললাম একটা এস আর তিনটে পি, একটা এস আর তিনটে পি, এক্ষুনি করিয়েছি, কি কটা তৈরি হবে? চারটে। দিস গিভস রাইজ টু 4 হাইব্রিডাইজড অরবিটাল। নাম কি হবে? একটা এস তিনটে পি, sp3। তাহলে সবগুলো কি? sp3, এটাও sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও sp3 হাইব্রিডাইজড অরবিটাল। পির পরে কি আসে? ডি আসে। তাহলে লেখা হয়ে গেছে, এটা উপরটা লেখা হয়ে গেছে তো। চলো তাহলে এবার আমি যদি বলি যে একটা এস তিনটে পি আর একটা ডি, একটা এস তিনটে পি আর একটা ডি, টোটাল কটা? 1 2 3 4 5। তাহলে কতগুলো হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হবে? 5টা। 1 2 3 4 5। নাম কি হবে? sp3d। তাহলে কি হবে? sp3d, এটাও sp3d, সবগুলো এরকম sp3d, sp3d। ক্লিয়ার? সেম ভাবে সিলেবাস যতগুলো আছে ততগুলো বলে দিচ্ছি আমি। সেম ভাবে যদি করা হয়, আমি আপাতত যে সিলেবাসে যেগুলো আছে ওগুলো বলে দিচ্ছি, ওই পরেরগুলো আমি অনেক হয় d2 sp3 ওগুলো একটুখানি কনসেপ্ট ওয়াইজ, ওগুলো এখন বলবো না, একটু পরে বলবো, এই লেকচারে বলবো না, একটু পরে বলবো। এখন আপাতত ভালো করে শেখো যেটা শেখানো হচ্ছে। ধরো একটা এস তিনটে পি আর দুটো ডি, কটা তৈরি করবে? 1 2 3 4 5 6, মানে 6টা হাইব্রিডাইজড অরবিটাল। 1 2 3 4 5 6। নাম কি হবে? sp3, ডি দুটো আছে মানে d2, তাহলে কি হবে?
p3d2 s p3d2 অ্যান্ড সো অন। 6টা অরবিটালের নামই হবে sp3d2। সবগুলো অরবিটালে কি এনার্জি অলওয়েজ সেম এনার্জি, এবং তাদের অরবিটালের প্রপার্টিও অলওয়েজ সেম। ঠিক আছে, মানে এস ক্যারেক্টার, পি ক্যারেক্টার, ডি ক্যারেক্টার ওইসব কিছু নেই, সব প্রপার্টি কিন্তু সেম হয়ে যাচ্ছে, ওখানে একটা আলাদা রকম প্রপার্টি দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি যদি বলি মুছে দিই উপরেরটা, চলো আর একটা করাবো, কারণ sp3d3 অব্দি তোমাদের সিলেবাসে আছে। তাহলে একটা এস, 3টে পি, 3টে ডি, এস পি 3টে ডি, কি হবে টোটাল কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। নাম কি হবে? এস p3d3। তাহলে কি নাম হবে? এস p3d3, এস p3d3। কতগুলো sp3d3 অরবিটাল তৈরি করবে? 7টা হাইব্রিডাইজড sp3d3, 7টা সংকরায়িত sp3d3 অরবিটাল বা কক্ষক তৈরি হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বিশাল মজার জিনিস। এই কনসেপ্ট নিলে আর কোনোদিন কোনো বই দেখতে হবে না, কোনো কিছু দেখতে হবে না, জাস্ট এই লেকচারটা একবার পড়ে নাও আর কোয়েশ্চেন সলভ করো, আর কিছু লাগবে না। আচ্ছা দাঁড়াও, কোথায় গেল? ঠিক আছে, আচ্ছা মুছে দিই, হয়ে গেছে আশা করি। এবারে আমি যদি বলি যে আমরা আগে জানি কি, আমি বলেছি কি এরা সব ইন্টারমিক্স হয়ে কি তৈরি করছে? সব ইন্টারমিক্স হয়ে হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করছে। তাহলে আমরা জানি এস কে দেখতে এরকম, আমি বলি শেপ অফ যদি অরবিটাল বলি, এস কে দেখতে এরকম, পি কে দেখতে এরকম, ডি কে দেখতে এরকম ডাবল ডাম্বেল। এবারে এরা যখন মিক্স হচ্ছে তখন যে একটা অরবিটাল তৈরি করছে, যেমন sp3 sp2 sp3d3 এইসব, এদেরকে কি করে লিখবো, কিরকম দেখতে হবে? ইন জেনারেল অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটালকে অরবিটালসগুলোকে আঁকা হয় এইভাবে। একটা লোব হয় খুব বড়, একটা লোব হয় খুব ছোট, এরকম আঁকা হয় হাইব্রিডাইজড অরবিটাল। তোমরা অনেক বইতে দেখেছো না, যে ধরো আমি কার্বন চারদিকে এরকম করা আছে, এই 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 এই, এগুলো কি? এগুলো সব হাইব্রিডাইজড অরবিটাল। এবার কোশ্চেন আসতে পারে, স্যার আপনি দেখালেন এরকম, অনেক বইতে দেওয়া আছে এই জিনিসটা এপারে থাকবে, তাহলে এই জিনিসটা এপারে থাকবে, এই জিনিসটা এপারে থাকবে। এটা যেহেতু এতটাই ছোট, এই জন্য লোকজন এইগুলো আর লেখে না, লোকজন এইভাবে লেখে, এটাকে ইগনোর করে দেয়। তো ইগনোর করতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম করেই বইতে কনভেনশনে লেখা আছে। তোমরা যদি অ্যাকুরেট করতে চাও তাহলে এরকম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মতে এইভাবে লেখো, এটা সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে শেপ অফ অরবিটাল কিভাবে হলো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমি যে কোনো একটা ধরো কম্পাউন্ডকে আমি ডেসক্রাইব করছি, ধরো আমি মিথেনটাকেই ডেসক্রাইব করছি, এটা তোলা হয়ে গেছে, পজ করে তুলে নাও, খুব ইন্টারেস্টিং জিনিস হবে কিন্তু, খুব মজার জিনিস, খুবই সোজা। ঠিক আছে, তাহলে মুছে দিই, চল পজ করে তুলে নাও, পজ করো, লাইভ ভিডিও তো না, অসুবিধা কি? যখন ইচ্ছা দেখো, পজ করো, কোনো অসুবিধা নেই। ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, তাহলে আমার কথাবার্তাগুলো কি ছিল, যে আমি হাইব্রিডাইজেশন শিখবো কি জন্য? জিওমেট্রির জন্য, জ্যামিতিক আকারটা কেমন হবে। তাহলে সেটা কি করে আসছে একটু দেখিয়ে দিই। লেটস সে আমি ধরলাম আমি মিথেন নিয়ে কথাবার্তা বলছি, CH4, দেখি কি করে এর আমি হাইব্রিডাইজেশনটাকে ব্যাখ্যা করতে পারি। নর্মাল যতগুলো আমি শিখিয়েছি তার বেশি, কার্বন বড় করে আঁকি, কার্বন 6 1s2 2s2 2p2, সবাই জানো, হু করে করো, কি হবে? প্রথমে এই ছিল, নেক্সট স্টেপ এক্সাইটেশন, কি হবে? ইলেকট্রন জাম্প করবে, এখন কেমন দেখতে হবে? এই এই
দেখো এবার যেখানে অড ইলেকট্রনগুলো আছে, যদি অড ইলেকট্রন নাও থাকে, মানে হাইব্রিডাইজেশন নট নেসেসারি যেখানে অড ইলেকট্রন আছে সেখানে হয়। হাইব্রিডাইজেশন হতে পারে ভ্যাকেন্ট অরবিটালের ক্ষেত্রে, হাইব্রিডাইজেশন হতে পারে ফুলফিল অরবিটালের ক্ষেত্রে, হাইব্রিডাইজেশন হতে পারে হাফ ফিল অরবিটালের ক্ষেত্রে, হতে পারে। আমরা একটু হাফ ফিলিং কথাবার্তা এখন বলছি। দেখো তাহলে 4টে অরবিটাল, একটা এস আর 3টে পি। তাহলে এরা এখন কি করবে? মিক্সিং করবে, যেহেতু এরা সেম এনার্জি, কাছাকাছি এনার্জি বা নিয়ারলি সেম এনার্জি, তাহলে এরা মিক্সিং করবে। ইন্টারমিক্স করলো, করে কতগুলো অরবিটাল দেবে? 4টে, 1 2 3 4। তাহলে 4টে 1 2 3 4। অরবিটালগুলোর নাম কি হবে? sp3। সবগুলো অরবিটাল নাম হচ্ছে sp3, হাইব্রিডাইজড অরবিটাল। এবারে তাহলে আমি 4টে অরবিটাল পেয়েছি। এবার আমি কি করব? কার্বনটাকে আঁকলাম। এবার আমি অরবিটালগুলোকে প্লেস করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কি করে জিওমেট্রি দেয়। আমি হাইব্রিডাইজেশনের সময় হাইব্রিড অরবিটাল বা সংকরায়িত কক্ষগুলোকে এমনভাবে সাজাবো, কারণ এদের মধ্যে এখন ইলেকট্রন আছে, তাহলে এমনভাবে সাজাবো যাতে দুটো অরবিটালের মধ্যে রিপালশন বা বিকর্ষণ সব থেকে কম হয়। এটাই হাইব্রিডাইজেশনের মূল ফান্ডা, যে জিওমেট্রি দেয়। কি বলা হয়েছে? যে কোথায় লিখি কোথায় লিখি কোথায় লিখি কোথায় লিখি, বোর্ডটা ছোট, একটা বোর্ড কিনতে হয় মনে হচ্ছে। যে hybridized orbitals arrange themselves in such a way where repulsion is minimum. Hybridized orbital arrange themselves in such a way where repulsion is minimum. কেন রিপালশন হবে? কারণ তাদের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন কাছাকাছি আসতে চাইবে না। তাহলে তারা কি করবে? নিজেদেরকে ওরিয়েন্ট করবে, যে বাবা ইলেকট্রন, এই তুই দূরে যা, তুই দূরে যা, আমি দূরে যাই, আমার জায়গা দরকার, এই তুই দূরে যা, তুই দূরে যা, এরকম করে করে ওই অরবিটালগুলো কি করবে? নিজেদেরকে ওরিয়েন্ট করবে। তাহলে দেখো, যদি মিনিমাম রিপালশন বা মিনিমাম বিকর্ষণ যদি আনতে হয়, তাহলে তাদেরকে একটা মোটামুটি একটা সার্টেন জ্যামিতিক গঠনে আসতে হবে, যেখানে কি হবে? তাদের মধ্যে রিপালশনটা বা বিকর্ষণটা সব থেকে কম হবে। তাহলে দেখো, তাহলে যদি sp3 হাইব্রিডাইজড অরবিটাল যদি হয় একটা অ্যাটমের, সেগুলো কেমন থাকে? এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, আর একটা অরবিটাল কোথায় থাকে? দেখো ব্যাপারটা ঠিক এরকম বোঝো। দুটো অরবিটাল থাকে বোর্ডের প্লেনে, একটা অরবিটাল থাকে উপরে, আর একটা কোথায় থাকে? সে ঠিক বোর্ডের এদিকে বা বোর্ডের ওদিকে। মানে আমি এটাকে ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম। ডট মানে বোর্ডের পেছন দিকে আছে, যদি এই পাশে থাকতো তাহলে ব্রড লাইন করে দেখাতে হতো। তাহলে যদি sp3 হাইব্রিডাইজড অরবিটাল যদি হতে হয়, তাহলে অরবিটালগুলো নিজেদেরকে এমনভাবে বিন্যাস করবে, এমনভাবে অ্যারেঞ্জ করবে, যাতে এই অরবিটালগুলোর মধ্যে রিপালশন বা বিকর্ষণ সব থেকে কম হয়। সেটাই কি করে? এই জন্যই কি হয়, এদের জিওমেট্রি আসে বা জ্যামিতিক গঠন আসে, এটা পার্টিকুলার পজিশনে ওরিয়েন্টেড হয়ে যায়। এই জন্যই এদের একটা জ্যামিতিক গঠন আসে। বোঝা গেল? আমি যদি বলি যে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, কি করে আঁকবে? সমবাহু বা ইকুইল্যাটারাল ত্রিভুজ আঁকার, ট্রায়াঙ্গেল আঁকার জন্য কি করতে হয়? যে অ্যাঙ্গেলগুলোকে কি করতে হয়? 60 ডিগ্রিতে ওরিয়েন্ট করতে হয়। যদি 60 ডিগ্রি থেকে তুমি যদি বেশি করো বা কম করো, তাহলে কি হবে? সেটা আর সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে না। কারণ একটা নির্দিষ্ট জিওমেট্রি থাকবে অ্যাঙ্গেলগুলোকে 60 ডিগ্রি করার জন্য। তাহলে এটারও সেম নির্দিষ্ট একটা জিওমেট্রি থাকবে, তাদের মধ্যে রিপালশনটাকে কি করতে? রিপালশনকে বা বিকর্ষণকে মিনিমাম করতে, মানে কম করার জন্য এমনভাবে এরা বিন্যস্ত থাকবে, যেখানে এদের মধ্যে যে রিপালশন বা এদের মধ্যে যে বিকর্ষণ হবে, সেটা কি সব থেকে কম হবে। হয়ে গেল? আচ্ছা, তাহলে sp3 হাইব্রিডাইজড অরবিটাল আমি এঁকে দিলাম 4টে। কটা আর হাইড্রোজেন আছে? 4টে হাইড্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেনে কি হয়? 1s1 মানে ডাউন স্পিন করে দিলাম। তাহলে কি
চারটে আছে, চারটে হাইড্রোজেন আসবে, তাহলে কি একটা হাইড্রোজেন এলো ডাউন স্পিন, 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 তাহলে কি এর সাথে এর সাথে এর সাথে এর সাথে বন্ড করবে, আপ স্পিন ডাউন স্পিন বন্ড করবে। হাইড্রোজেন কি অরবিটাল দিয়ে বন্ড করছে? এস অরবিটাল দিয়ে, দেখো এস অরবিটাল দিয়ে, মানে এগুলো হচ্ছে এস। তাহলে কি কি বন্ড তৈরি হচ্ছে? এস sp3 বন্ড, এস sp3 বন্ড, বা এখান থেকে বলতে পারো যে sp3s বন্ড। তাহলে দেখিয়ে দিই আমি, তাহলে এই একটা হাইড্রোজেন এলো, তার একটা এই, এই একটা হাইড্রোজেন এলো, তার একটা এই, এই একটা হাইড্রোজেন এলো, তার একটা এই, এই একটা হাইড্রোজেন এলো, তার একটা এই। ক্লিয়ার? তাহলে এখন কি বন্ড তৈরি হচ্ছে? এগুলো কি সব sp3 sp3 sp3, আর হাইড্রোজেনের কি অরবিটাল? এস অরবিটাল, এস অরবিটাল, এস অরবিটাল, এটাও কি sp3 সাথে এস। তাহলে কি বন্ড তৈরি হচ্ছে? sp3 সাথে এস অরবিটালের একটা অভিলেপন হচ্ছে, একটা ওভারল্যাপিং হচ্ছে, হয়ে বন্ড তৈরি করছে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই যে জিওমেট্রিটা, মানে কি ওরা আগে হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে, দিয়ে ওরা বলে আরে আমি এখানে থাকবো, তুই ওখানে থাক, মানে ওরা আগে থেকে এরকম করে দাঁড়িয়ে আছে। এবারে কি হাইড্রোজেন একটা এবার থেকে এলো বন্ড করলো, এবার থেকে এলো বন্ড করলো, মাথার উপর থেকে একটা বন্ড করলো, পেছন দিক দিয়ে একটা বন্ড করলো। তাহলে কি ওরা আগে থেকেই একটা জ্যামিতিক গঠন তৈরি করে দিচ্ছে, এবারে হাইড্রোজেন আসছে বন্ড করছে, সিম্পল, একদম নর্মাল জিনিস। ঠিক আছে? তাহলে এইভাবে কি হয়, একটা কম্পাউন্ডের জিওমেট্রি বা জ্যামিতিক গঠন আসে। এবারে এই যে জিওমেট্রি, মানে যখন sp3 হাইব্রিডাইজ যখন হবে, এই যে জিওমেট্রি, এটাকে কি বলে? এটাকে বলে, আচ্ছা আচ্ছা, এটা লেখা হয়ে গেছে কি সবার? একটু তুলে নাও দেখি, তুলে নাও, 3 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2 3, পজ করো, তুলে নাও। ক্লিয়ার? চলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আমি এগুলোর সঙ্গে, মানে অ্যাকচুয়ালি তোমরা যদি ভিজুয়ালাইজ করতে পারো এই জ্যামিতিক স্ট্রাকচারটা কেমন হবে, আমি দেখো আমি কিন্তু ভিডিও চলার সঙ্গে সঙ্গে একটা ফটো হয়তো এই সাইডে প্রোভাইড করে দিচ্ছি, এই সাইডে ঠিক একটা ফটো প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। তো তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে কি করে থাকে। এই যে কার্বন, তাহলে কি এগুলো কি সব সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে? এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, আর একটা বন্ড পেছনে। তাহলে এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। কার্বনের যে sp3 হাইব্রিডাইজড অরবিটালগুলো যে স্ট্রাকচারটা তৈরি করলো, কার ফলে? sp3 হাইব্রিডাইজেশনের ফলে। সেই স্ট্রাকচারটা হচ্ছে দেখতে হয় চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। মানে তুমি এদেরকে যদি এভাবে যোগ করো, টেট্রাহেড্রাল মানে কি? হেড্রন মানে কি? তল, প্লেন, চারটে তল পাবে, নিচে একটা, ভিজুয়ালাইজ করো, নিচে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, টেট্রাহেড্রাল। তাহলে কি টেট্রাহেড্রাল, এগুলো কি? জিওমেট্রি, জ্যামিতিক গঠন কি হবে? টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। চতুস্তলকীয়। অনেকে বাংলা মিডিয়ামের ছেলে অবজেকশন করতে পারে, স্যার আপনি শুধু ইংলিশে পড়েন। আরে বাবা, ইংলিশের সঙ্গে বাংলা তো বলে দিচ্ছেন, আর ইংলিশটা শেখো, না হলে নিট ফিট জয়েন্ট ফান্ড কি করে দেবে? বা ইন ফিউচার যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে তখন কি করে পড়বে? এই অবজেকশনগুলো খুব বোকা বোকা অবজেকশন। তো যেগুলো পড়াচ্ছে ওগুলো ভালো করে পড়ো, ইংলিশ টার্মটা শিখে রাখতে অসুবিধা কি? অনেক পরীক্ষায় কাজে লাগবে, তাই না? তাহলে দেখো চতুস্তলকীয়, আমি তো এখানে তোমাদের জন্য, আমি তো তোমাদের পরীক্ষার জন্য একদম প্রিপেয়ার করতে আসিনি। আমি বলছি কি কনসেপ্টটা শেখো, আমার ভিডিও দেখে কনসেপ্ট শেখো, তারপর বাকি যে টিউশনে পড়ো, যে টিচারের কাছে পড়ো, যে বই ফলো করো, যখন একবার আমার কনসেপ্টটা দেখে নেবে, তারপর যখন বইটা উল্টাবে বা কোনো টিচারের কাছে যখন পড়তে যাবে, ব্যাপারটা অনেকটাই ইজি হবে। আমি ওই রকম মানে তথাকথিত নোট লেখাই না। আমি দেখেছি অনেক টিচার একদম সুন্দর করে ঝকঝক করে নোট লেখায়। আরে নোট যদি পড়ে সব হয়ে যেত তাহলে তো হয়েই যেত সব কিছু, তাহলে তো সবাই জয়েন্ট নিট পেয়ে যেত। কনসেপ্ট বোঝো আগে, কনসেপ্ট না পড়ে এইটা নোট দেখে কি করবে? আগে কনসেপ্ট বোঝো, তারপরে বই দেখো। নোটের থেকে তো বই বেশি প্রেফার করি আমি, ভালো ভালো টেক্সট বুক, যেটা ক্লাসে যেটা রেকমেন্ডেড টেক্সট বুক, ওটাই যদি পড়ো না তাহলে বেশি হয়ে যাবে। ভিডিও দেখার টেক্সট বই পড়ো, তাহলেই কাজ শেষ। ঠিক আছে? তাহলে কি হলো? sp3 হাইব্রিডাইজেশনের জন্য যে জিওমেট্রি বা জ্যামিতিক গঠনটা আছে সেটা কি? টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। ক্লিয়ার?
তাহলে sp3 নিয়ে কথাবার্তা হয়ে গেল। ঠিক আছে, তাহলে sp3 কি করে তাহলে তৈরি হচ্ছে, কি করে জ্যামিতিক গঠন দিচ্ছে, কিরকম জ্যামিতিক গঠন আসছে এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এবার কি করবো, টাইপস অফ হাইব্রিডাইজেশন মানে sp, sp2, sp3, sp3d2, sp3d, sp3d2, sp3d3 এর কি করে কিরকম কি শেপ আসছে, বা কি হাইব্রিডেশন হলে তার কিরকম শেপ না সরি জিওমেট্রি, কি হাইব্রিডেশন হলে তার কিরকম জিওমেট্রি আসছে, মানে কিরকম সংকরায়ন হলে কিরকম জ্যামিতিক গঠন আসছে, সেগুলো আমি আস্তে আস্তে এবার বলতে আরম্ভ করেছি। তুলে নাও, 1 2 3 পজ করে তুলে নাও, বাস। চলো এবার আমি কথাবার্তা বলছি। তাহলে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট কিন্তু শেষ। এবার আমি তার এক্সাম্পলস দেখব, কথাবার্তা বলব। প্রথম এক্সাম্পল কি, নর্মাল একটা এস একটা পি তৈরি করবে দুটো এসপি, অর্থাৎ আমরা কথা বলছি এসপি হাইব্রিডাইজেশনের জন্য। এসপি হাইব্রিডাইজেশনের জন্য কিরকম হবে, ঠিক আছে। তাহলে একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিয়ে দিই, লেটস সে বেরিলিয়াম ফ্লুরাইড। দেখো বেরিলিয়ামের 4 1s2 2s2, সরি ভ্যালেন্স শেল 2s, ভ্যালেন্স শেল 2s মানে একটাই অরবিটাল। তাহলে আমাকে দুটো ফ্লোরিন ঢোকাতে হবে, আমি তো একটাও ফ্লোরিন ঢোকাতে পারছি না এখানটা, কি করব, নর্মাল এক্সাইটেড, উত্তেজিত করে দাও, পাগলা করে দাও একেবারে। তাহলে কি হবে, তাহলে দেখো এখন ইলেকট্রনটা কোথায় যাবে, এস এর পাশে কি আছে, পি আছে, কি পি, 2p। তাহলে দেখো এর পাশে কি ছিল, 2p, 3টে ভ্যাকেন্ট অরবিটাল, তাহলে একটা ইলেকট্রন জাম্প করে চলে গেল। তাহলে এখন দেখতে কেমন হবে, 1 2। এবার তাহলে কি, তাহলে একটা এস পাচ্ছি একটা পি, 3টে পি না কিন্তু, কারণ এইখানে লোন পেয়ার সরি এইখানে তোমার আনপেড ইলেকট্রনটা আছে, এইখানে ইলেকট্রনগুলো যেখানে আছে। তাহলে দেখো একটা এস একটা পি, সেগুলো মিলে কি করবে, এই দুটো মিলে দুটো এসপি হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে, দুটো এসপি হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। এবারে যখন দুটো, দেখো দুটো অরবিটাল মানে কি, একটাই দিকে মানে ম্যাক্সিমাম তাদের মধ্যে রিপালশন মিনিমাম করতে গেলে কি করতে হবে, আমার এই একটা হাত আমার এই একটা হাত, আমি যদি এরকম থাকি তাহলেই তোমার ম্যাক্সিমাম কি হবে, যদি আমার 180 ডিগ্রি যদি আমার দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হয় তাহলে এই রিপালশনটা মিনিমাম হবে, নর্মাল কথা। তাহলে দেখো, তাহলে আমি যদি বলি বেরিলিয়াম, তার দুটো হাইব্রিডাইজড অরবিটাল, একটা এই একটা এই, অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। আমি sp3টা আবার করাবো, sp3 অ্যাঙ্গেল বলা হয়নি, ওটা আমি যখন পরপর আসছি করিয়ে দেবো, ঠিক আছে। দেখো তাহলে তাহলে sp যদি হাইব্রিডাইজড হয় কোনো একটা মলিকিউল, তাহলে তাদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা হবে কত হবে, সবসময় 180 ডিগ্রি, সবসময় 180 ডিগ্রি, ক্লিয়ার। এবার ফ্লোরিন ছিল, ফ্লোরিন কত, 9 1s2 2s2 2p5, 1 2 3 4 5, এটাকে আমি ডাউন স্পিন করে দিলাম। এরকম কি আরেকটা ফ্লোরিন আছে, তার ক্ষেত্রেও 1 2 3 4 5। তাহলে এবার কি হবে, ফ্লোরিনের পি এই এসপি হাইব্রিডাইজেশনের সাথে কি বন্ড করবে, সিগমা বন্ড করবে, কারণ আমি বলেছি হাইব্রিডাইজেশন মানে অলওয়েজ সিগমা বন্ড, পাই বন্ড নিয়ে কথাবার্তাই হবে না। তাহলে কি একটা ফ্লোরিনের পি, ভালো করে এঁকে দিই, একটা ফ্লোরিন এর একটা পি, জায়গা নেই, ছোট করে এঁকে দিই, কোনো অসুবিধা নেই তো, ধরো এইগুলো এই জন্য একটু আগে থেকে ভালো করে আঁকতে হয়, এটা ছোট করে এঁকে দিই, হ্যাঁ এটা একটু, তাহলে এই একটা ফ্লোরিনের পি অরবিটাল, এই একটা ফ্লোরিনের পি অরবিটাল, তারা কি করলো, দেখো বেরিলিয়ামে এই যে একটা একটা করে ইলেকট্রন, তাহলে এখানে আগে একটা ছিল, এখানে আগে একটা ছিল, এখন ফ্লোরিনের কি একটা ফ্লোরিনের একটা আনপেড ইলেকট্রন এই, আর আরেকটা ফ্লোরিনের একটা আনপেড ইলেকট্রন এই, তাহলে কি তৈরি করলো, BeF2, দেখো BeF2, জিওমেট্রি কেমন হবে,
লিনিয়ার সরল রৈখিক, জিওমেট্রি কেমন? লিনিয়ার বা সরল রৈখিক। অ্যাঙ্গেল কত? এসপি হাইব্রিডের সমানে অ্যাঙ্গেল চোখ বন্ধ করে 180 ডিগ্রি, কারণ দুটো বন্ড এইভাবে থাকতে পারে, এরম এরম করতে পারে না, এই থাকতে পারে না, সবসময় ম্যাক্সিমাম রিপালশনটাকে এড়ানোর জন্য দুটো সবসময় 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি। তাহলে এসপি হাইব্রিডাইজড বোঝা গেল কিভাবে হয়। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল তো? আচ্ছা, এবার দেখো আমি বললাম যে এসপি হাইব্রিডাইজেশনের জন্য এই বন্ডগুলোতে এস ক্যারেক্টার কত হবে আর পি ক্যারেক্টার কত হবে। দেখো আমি বলি এসপি মিলে টোটাল একটা এস আর একটা পি মিলেই তো বন্ড তৈরি করেছে, তাহলে একটা এস আর একটা পি মিলে টোটাল হচ্ছে 100%। তাহলে এস ক্যারেক্টার কত হবে? এস ক্যারেক্টার হবে 50%, পি ক্যারেক্টার কত হবে? 50%। তাহলে কেউ যদি বলে যে এসপি বন্ডে এসপি হাইব্রিডেশনের জন্য এস ক্যারেক্টার কত হয়, পি ক্যারেক্টার কত হয়, তুমি টোটাল ধরবে 100%। তাহলে যতটা এস থাকবে ততটা এস ক্যারেক্টার, যতটা পি থাকবে ততটা পি ক্যারেক্টার। তাহলে এখানে কি অর্ধেক হবে, এস ক্যারেক্টার কত হবে 50%, পি ক্যারেক্টার কত হবে 50%। এস ক্যারেক্টার, কোশ্চেন আছে ক্যারেক্টার, এস ক্যারেক্টার বাংলায় বলতে গেলে চরিত্র বলে। এস ক্যারেক্টার কত হবে 50%, পি ক্যারেক্টার হবে 50%, কাজ শেষ। একদম সোজা, কিছুই নেই, কিচ্ছু নেই হাইব্রিডেশন, খামোখা লোকজন ভয়। ক্লিয়ার? ক্লিয়ার? চলো মুছে দিই, তুলে নাও, পজ করো, তুলে নাও, বাস। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। চলো বন্ড অ্যাঙ্গেল বলে দিলাম, বাস। বন্ড ডিস্টেন্স বলা যায় না, কারণ বন্ড ডিস্টেন্স বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, বন্ড ডিস্টেন্স বলা যাবে না, কারণ শুধু তো আর BF2 তো নেই, অনেক কম্পাউন্ড আছে যেগুলো এসপি হাইব্রিডাইজড। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট একটা এস দুটো পি মিলে sp2, মানে কতগুলো অরবিটাল তৈরি করবে? তিনটে। একটা এস দুটো পি, সবগুলো কি sp2। এক্সাম্পল কি? BeF2 করেছিলাম না, এখন করে দিই BF2। সিম্পল। বোরন 5 কত? 1s2 2s2 2p1। ওকে, 2s2 দিস, 2p1 দিস, একটা আনপেড ইলেকট্রন। আচ্ছা, ফ্লোরিনে 9 1s2 2s2 2p5 দিস। তাহলে একটা আনপেড ইলেকট্রন, এর একটা আনপেড ইলেকট্রন, বন্ড হওয়া উচিত একটা, কিন্তু বাবা তিনটে আছে, সরি দুটো আছে, সরি BF2 কেন, সরি BF3, হ্যাঁ তিনটে ফ্লোরিন আছে, তাহলে কতগুলো বন্ড হবে? তিনটে সিগমা বন্ড হবে। তাহলে তিনটে সিগমা বন্ড করতে গেলে আমার তো এখানে একটা সিগমা বন্ড তৈরি করতে পারছি, তাহলে কি করবো? এক্সাইটেড, নর্মাল লজিক। কি হবে? একটা ইলেকট্রন জাম্প করে এখানে, তাহলে এই কতগুলোতে আনপেড ইলেকট্রন আছে? তিনটেতে। সবগুলো মিক্স করবে, কতগুলো হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হবে? একটা এস দুটো পি, মানে তিনটে হাইব্রিডাইজড অরবিটাল। নাম কি দেবো? একটা এস দুটো পি, sp2। এবার নিজেরাই নিজেকে কোয়েশ্চেন করো যে আমি ধরলাম মাঠে দাঁড়িয়ে আছি, আমার তিন দিকে তিনটে লাঠি রাখতে বলা হয়েছে, এমন লাঠি রাখতে বলা হয়েছে যে লাঠিগুলোর মধ্যে ডিস্টেন্স বা তাদের মধ্যে মানে কি বলা যায় অ্যাঙ্গেল যেন এমনভাবে থাকে যাতে লাঠিগুলোর মধ্যে বিকর্ষণ সব থেকে কম হয়। আমি কীরকম রাখতে পারি? আমি ধরো একটা বোর্ডের প্লেনে আমি ধরো বললাম যে বোরনকে রেখে দিলাম, আমি বলছি তিনটে হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হয়েছে, কী করে রাখতে পারি? নর্মাল, এই একটা রাখবো, একটা আমার সামনে, একটা এই পাশে, একটা এই পাশে, এই একটা রাখবো, এই একটা রাখবো, এই একটা রাখবো। তাহলে যখন sp2 হাইব্রিডাইজড অরবিটাল যখন প্লেস করতে হয় কোনো একটা অ্যাটমের চারিদিকে, তাদেরকে কেমনভাবে প্লেস করতে হয়? একটা প্লেনের উপরে রেখে তাদেরকে ছড়িয়ে দিতে হয়। কত অ্যাঙ্গেলে? এই অ্যাঙ্গেলগুলো কত হবে? 120 ডিগ্রি।
তাই তো, মানে তুমি ধরো একটা ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, তার মাঝখানে একটা তুমি পয়েন্ট করলে, করে তিনটে তুমি লাইন যোগ করে দিলে তিনটে কোণ, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। আর সেটাকে তুমি একটা প্লেনে রেখেই করতে পারবে, একটা তলে রেখেই করতে পারবে। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এর জিওমেট্রি কি হবে? এর জিওমেট্রি হচ্ছে, বলবো আমি, যে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল, তিনটে গুণ, ট্রাইগোনাল প্ল্যানার, সমতলীয়, বা আমি বলতে পারি যে সমতলীয় বাংলা কি বলবো, সমগোলীয়, সমতলীয় ত্রিকোণাকার। একটু এক সেকেন্ড আমাকে চেক করতে দাও, লেট মি চেক। SP2 না, আচ্ছা, সমতল ত্রিকোণীয়। ভালো, কি বলবো, সমতল ত্রিকোণীয়, সমতল ত্রিকোণীয় জিওমেট্রি বা জ্যামিতিক গঠন, আর বা ট্রাইগোনাল প্ল্যানার। আকৃতি না, জ্যামিতিক গঠন, শেপ না, জিওমেট্রি। সবসময় মাথা রাখতে হবে, সব জিওমেট্রি বলছে, শেপ বলছে না। শেপ ভিএসিপিআরে চলে আসবে, শেপ খবরদার না এখানে, এখানে শুধু জিওমেট্রি। জিওমেট্রি এবং শেপের মধ্যে হাজার পার্থক্য আছে। যখন আমি ভিএসিপিআর পড়াবো, এর পরের লেকচারটি হবে ভিএসিপিআর, সেখানে ইন ডিটেলস আমি এক্সপ্লেন করবো। তাহলে আপাতত বুঝে নাও, যাতে যদি SP2 হাইব্রিড যদি হয়, তাহলে কি হবে, তাদের জিওমেট্রি কি হবে, ট্রাইগোনাল প্ল্যানার বা সমতলীয় ত্রিকোণীয়। এবার দেখো কতগুলো ফ্লোরিন আছে, তিনটে ফ্লোরিন। সেই তিনটে ফ্লোরিনেই লাস্টে কি হবে, একটা করে অযুগ্ম ইলেকট্রন। ঠিক আগের মতো কি করব, উপরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, ছবি আঁকতে হবে, আমার কাছে বোর্ড ছোট, টাকা পয়সা নেই, গরিব মাস্টার। আচ্ছা দেখো, এই একটা, এই একটা, আর এই একটা, ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন। তাহলে এখানে যে বন্ডটা তৈরি হচ্ছে, কি বন্ড তৈরি হচ্ছে, এর হচ্ছে, এটা কি, এটা হচ্ছে SP2, আর এটা কি P। এর ক্ষেত্রে সেম SP2P, এটার ক্ষেত্রেও SP2P। তাহলে এই বন্ডগুলো কি হচ্ছে, সরি এই বন্ডগুলো না, এখানে যদি ফ্লোরিন আসে, এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, সবগুলো কি ডাউন স্পিনে থাকবে। তাহলে এই বন্ড তৈরি হবে, SP2 সাথে পির বন্ড তৈরি হচ্ছে, তাহলে SP2P। ক্লিয়ার, একদম সোজা। আচ্ছা, লেখা হয়ে গেছে, এই পাশটা লেখা হয়ে গেছে তো, এটা তুলে নাও, পজ করো, তুলে নাও ফটাক, চলো। আচ্ছা, তাহলে এখন আমি বলছি যে, তাহলে এখন আমি স্ট্রাকচারটা কেমন করে আঁকবো? কিছুই না, তিনটে রেখা আঁকবো একটা ত্রিভুজের মতো করে, তাই তো। মাঝখানে বোরন, উপরে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন। তাহলে কেন বলা হয়েছে সমতলীয় ত্রিকোণীয়? দেখো, তুমি যদি এদেরকে যোগ করো, একটা ত্রিভুজ আসছে না, ত্রিভুজ আকার, এবং সেটা একটা প্লেনে আছে, একটা তুমি তলে রাখতে পারো। আর এদের মধ্যে অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে, 120 ডিগ্রি। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইব্রিডাইজেশনে যে বন্ডগুলো তৈরি হচ্ছে, সেই বন্ডের কিন্তু সবসময় বন্ড ডিস্টেন্সগুলো সমান হবে। মানে এই যে বন্ড ডিস্টেন্স, এই যে বন্ড ডিস্টেন্স, এই যে বন্ড ডিস্টেন্স, সেটা কিন্তু অলওয়েজ সমান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি মনে ছেড়ে গেছি মাঝখানে। যাই হোক, এখন বলে দিচ্ছি যে, দেখো ভিভিটির ক্ষেত্রে কি হতো, ভিভিটির ক্ষেত্রে মাঝে মাঝে হতো কি, এস আর পির মধ্যে বন্ড হতো, পি আর পির মধ্যে বন্ড হতো। তাহলে এস আর পির মধ্যে বন্ড হলে এস কেমন দেখতে, এরকম, পি হচ্ছে এরকম। তাহলে এই দুজনের মধ্যে যা ডিস্টেন্স হবে, আর পি আর পি, এই দুজনের মধ্যে যা ডিস্টেন্স হবে, সেটা তো একই না। মানে আমি যদি মিথেনটাকে যদি আমি কনসিডার করি, তাহলে মিথেনে কি হয়েছিল, এস, কার্বনের এসের সাথে হাইড্রোজেনের এস, কার্বনের পির সাথে হাইড্রোজেনের এস, কার্বনের পির সাথে হাইড্রোজেনের এস, কার্বনের পির সাথে হাইড্রোজেনের এস। দেখো ভিভিটিটা উল্টাও একবার। তাহলে সেখানে কি, যেহেতু এস আর পির মধ্যে বন্ড হচ্ছে একটা, বা এস আর এস এর মধ্যে বন্ড হচ্ছে একটা, তাহলে এস এস এর বন্ড আর এস পি এর বন্ডের মধ্যে ডিস্টেন্স তো আলাদা হওয়া উচিত। কিন্তু বাস্তবে কিন্তু ওটা আলাদা হয় না। বাস্তবে কিন্তু সমস্ত বন্ড ডিস্টেন্স কিন্তু ইকুয়াল হয়। সেটা কেন হয়, কারণ এই হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হয়ে যায়, সবগুলো sp3 হয়ে যায়। তাহলে সবগুলো যদি sp3 হয়ে যায়, তাহলে কি হবে, সবগুলো যদি sp3 হয়ে যায়, তাদের তো সবগুলো ডিস্টেন্স সমান হয়ে যাচ্ছে। সংকরায়িত অরবিটালের ক্ষেত্রে যেমন তাদের এনার্জিও সমান, শক্তিও সমান, তেমন সবগুলো সংকরায়িত অরবিটাল, সবগুলো হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে ডিস্টেন্সও সমান, সবগুলো একই।
আমি বলছি এই যে চারটে যে তোমার বন্ড তৈরি হয়েছে, তিনটে যে তোমার বন্ড তৈরি হয়েছে, সবগুলো বন্ড ডিস্টেন্স কি সবসময় সমান হবে, সবগুলোর বন্ড ডিস্টেন্স সবসময় সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রথমেই বলা দরকার ছিল, যাই হোক মিস করে গেছে, তো এখন একটুখানি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খাতায় লিখে রাখো যে হাইব্রিডাইজেশনের সময় বা সংকরায়নের সময় যে সংকরায়িত কক্ষক বা যে হাইব্রিডাইজড অরবিটালগুলো তৈরি হয়, সেই হাইব্রিডাইজড অরবিটালগুলোর বন্ড ডিস্টেন্স বা তাদের দৈর্ঘ্য বা তাদের লেন্থ সবসময় ইকুয়াল হয়। এই জন্য কি হয়, এই BF3 সবগুলো বন্ড সমান, CH4 এর সবগুলো বন্ডই সমান। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু লিখে রাখো। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, যাই হোক, এত কিছু মাথায় থাকে না, মিস হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, হয়েছে? তাহলে এটা কি হয়ে গেল? ট্রাইগোনাল প্ল্যানার। তখন থেকে ভাবছিলাম কিছু একটা মিস করে গেছি, এটা খটোমটো লাগছে, সেটা এটাই মিস করেছিলাম। যাই হোক, লিখে রাখো, হ্যাঁ, ফার্স্টের দিকে ওইখানে একটু স্টার দিয়ে লিখে রাখো। ঠিক আছে, তাহলে এটা BF3 তৈরি হয়ে গেল। তাহলে কি sp2 করে দিলাম, sp3 দেখিয়েছি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, sp2 মানে একটা S আর দুটো P মিলে টোটাল 100%। তাহলে S কত থাকবে আর P কত থাকবে? দুটো P মিলে আর একটা S মিলে যদি 100% তৈরি হয়, তাহলে আমি যদি 100কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তার মানে কি 33.33% পার অরবিটাল নিচ্ছে। তাহলে একটা S কত নেবে? একটা S নেবে 33.33% S ক্যারেক্টার sp2 ক্ষেত্রে। আর দুটো P আছে, তাহলে দুটো P মিলে কত হবে? তাহলে P ক্যারেক্টার কত হবে এই অরবিটাল, এই যে হাইব্রিডাইজেশনে? এর দ্বিগুণ হবে, মানে কত? 66.66%। তাহলে sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে অরবিটালের যে তোমার যে S ক্যারেক্টার আর P ক্যারেক্টার কত হয়, এভাবে বের করতে পারবে। টোটাল মিলে 100%, তাহলে S ক্যারেক্টার কত আছে, P ক্যারেক্টার কত আছে, কোয়েশ্চেন চলে আসে পরীক্ষায়, জয়েন্ট নিটিভে চলে আসে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো পজ করো, মুছে দিই। কটা বাজে? 7:41। চলো, হয়ে গেছে, ওকে, মুছে দিই। পজ করে নিয়ে লিখে নিয়েছো আশা করি। চলো, আর ভিডিওটা ভালো লাগলে যারা যারা আমার ছাত্র আছিস তারা একটা লাইক করে দিতে পারিস, যারা নতুন দেখছো তারাও একটা লাইক করে দিতে পারো। আর বন্ধুদের যদি দেখাতে ইচ্ছা হয় যে আমার একটা স্যার আছে, যে সে একটা ভালো পড়ায়, শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, এটা আমার চ্যানেলের গ্রোয়ের জন্য বলছি না, এটা জ্ঞান তো যত দেবে তত বাড়বে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে sp2 হয়ে গেল। এখন sp3 করিয়েছিলাম, sp3 আমি আর করাচ্ছি না। কার্বন, মিথেনটা করছি, মিথেন, এই 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 আর একটা এই হাইড্রোজেন 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 হাইড্রোজেন। সবগুলো বন্ড লেন্থ সমান। মিথেনের চারটে বন্ড লেন্থই সমান, চারটে বন্ধন দৈর্ঘ্য চারটে সমান, কারণ কি হাইব্রিডাইজেশনে বলা হয়েছে। আচ্ছা, এবারে এরা এই যে একটা জ্যামিতিক আকার দিচ্ছে, এটা কি টেট্রাহেড্রাল, তাই তো? কি টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? এই যে হাইব্রিড অরবিটালগুলো যে আগে থেকে যারা ছড়িয়ে যে একটা জ্যামিতিক গঠন দিচ্ছে, তাহলে এই যে অরবিটালগুলো আছে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? দেখা যাচ্ছে ক্যালকুলেট করে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট, মানে এই অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে? 109 ডিগ্রি 28 মিনিট। সাইডে পিকচার প্রোভাইড করে দেবো। তাহলে কি sp3 হাইব্রিডাইজ যদি হয়, তাহলে তার অ্যাঙ্গেল কত হবে? অলওয়েজ 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? তাড়ি উঠতে হবে। sp3 হয়ে গেল। এবার কি পির পরে ডি আসবে। চলো মুছে দিই ফটাফট। লেকচারের প্রথমটা একটু বুঝতে অসুবিধা হলে আস্তে আস্তে দেখবে লেকচারটা এমন, নিজেরা যখন প্র্যাকটিস করবে না, আস্তে আস্তে আমার সঙ্গে যখন তোমরা প্র্যাকটিস করবে একসাথে, তখন দেখবে হু করে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাহলে এস একটা, তিনটে পি, এবার পাশে কি আছে? তার পাশে আছে, প্রথমে আমি একটা ডি নিলাম, তাহলে কি হবে? sp3 ডি। এই এক্সাম্পল কি বললাম? আমি PCl5 করি। ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, দেখো 10, 3s2, 3p3,
আর হ্যাঁ এই 15 হয়ে গেল। এখন আমাকে PCl5 5টা ক্লোরিন নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে একটা করে অরবিটাল ফাঁকা আছে, একটা করে ইলেকট্রন ফাঁকা, এখানে 3টে আনপেড ইলেকট্রন, তাহলে 3টে ঢুকতে পারবে। বাকি দুটো কোথা থেকে নিয়ে আসবো? কিছু না, ডিতে পাঠিয়ে দাও। তাহলে কি 3p, এবার 3d আছে 1 2 3 4 5। তাহলে কি কি করবো? এক্সাইটেড ইলেকট্রনকে জাম্প করো। তাহলে এখন কেমন দেখতে হবে? এই একটা, এইখানে থাকলো আমার 3টে, এইখানে থাকলো আমার একটা, জাম্প করে দিচ্ছি। তাহলে একটা এস, 3টে পি আর একটা ডি, ইন্টারমিক্স করলো 1 2 3 4 5, 5টা হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, sp3d, সবগুলো নাম কি হবে? sp3d, sp3d। দেন কি ক্লোরিন, ক্লোরিন কি 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাই তো? তাহলে 3s2, 3p5টাই এঁকে দিই, 3p5 পির ক্ষেত্রে 1 2 3 4 5, এরকম কতগুলো ক্লোরিন আছে? 5টা আছে, মানে কি 5টা আমি পি অরবিটাল ফাঁকা পাবো। তাহলে এবার ক্লোরিনগুলোকে নিয়ে আসো। এইখানে একটা ক্লোরিন এলো, এইখানে একটা ক্লোরিনের ফাঁকা পি অরবিটাল এলো, এখানে একটা ক্লোরিনের ফাঁকা পি অরবিটাল এলো, এখানে একটা ক্লোরিনের ফাঁকা পি অরবিটাল এলো, এখানে একটা ক্লোরিনের ফাঁকা পি অরবিটাল এলো, সবগুলোকে ডাউন স্পিনে আছে। তাহলে কি বন্ড হবে? এই 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 এই, এই হচ্ছে হাইব্রিডাইজেশন, এই হচ্ছে বন্ডিং, একদম ইজি, জলের মতো। তাহলে কি হলো? আমার প্রথমে তো আমার যেটা মেন জিনিস sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হলো। এবারে ফসফরাসের চারিদিকে এই sp3 হাইব্রিডাইজড 5টা অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল কিভাবে ওরিয়েন্টেড থাকবে দেখি। লেখা হয়ে গেছে? তাহলে তুমি এবার চিন্তা করো, তোমাকে যদি একটা বল দেওয়া হয় আর 5টা স্টিক দেওয়া হয়, 5টা লাঠি দেওয়া হয়, তুমি তাকে কিভাবে রাখবে? যাদের মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে তাদের মধ্যে রিপালশনটা মিনিমাম হয়। কীভাবে রাখতে হবে জানো তো? প্রথমে কি করো, এটাকে নিয়ে নাও। আচ্ছা এটা লেখা হয়ে গেছে, একটা তুলে নাও আগে, পজ করে তুলে নাও আগে। আমি মুছে দেবো এটা, পজ করো, বাস তুলে নাও। চলো দেখো কি করতে হয়। প্রথমে ফসফরাসটা নিলে, তার কতগুলো অরবিটাল আছে? 5টা হাইব্রিডাইজড অরবিটাল। কিভাবে রাখবে বলছে? তুমি ধরো এরকম করে রাখলে, কিরকম রাখলে? বোর্ডের প্লেনে, আমি বলছি এটা হচ্ছে তোমার বোর্ডের প্লেন। এখানে একটা রাখলে, আচ্ছা একটু ভালো করে দেখাই। ধরো আমি বলছি, ধরো তুমি এই প্লেনটার উপরে মারছো, একদম বোর্ডের প্লেনে। এখানে একটা রাখলে, এখানে একটা রাখলে, 5টা ছিল তার মধ্যে 3টেকে তুমি প্লেনে এইভাবে রাখলে যাতে তাদের মধ্যে রিপালশন কম হয়। বাকি দুটোকে কোথায় রাখবে? মানে আমার কাছে কি 5টা আছে? 4টে আছে, 4টে আছে, 4টে না, 5টাই তো আছে। ব্যাপারটা বোঝো ভালো করে। ধরো আমার মাঝখানে আছে ফসফরাস, একটা বন্ড আমি এরকম দিলাম, একটা sp3 হাইব্রিডাইজড বন্ড আমি এরকম দিলাম। একটাকে রাখলাম আমি এরকম, একটাকে রাখলাম আমি এরকম। আমার হাতটা অনেক ছোট, দেখা যাচ্ছে? অর্থাৎ আমি এই তলে মাঝখানে ফসফরাস, এই যে একটা বন্ড আমি এদিকে, একটা বন্ড এদিকে, একটা বন্ড এদিকে, একদম কেমন হয়ে রাখলাম যাদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, ওই আগের মতো, আগেরটার মতো। বাকি দুটোকে আমি কোথায় রাখবো? কিছু না, একটাকে উপরে রাখো, একটাকে নিচে রাখো। বোঝা গেল? ঠিক এরকম। তাহলে কি হবে? 5টাই আমার চলে এলো। তাহলে আমি এটাকে একটু ভালো করে আঁকি যাতে ছবিটাকে একটু ডেসক্রাইব করতে সুবিধা হয়। কিরকম? ফসফরাস একটা এই,
একটা আমার দিকে, আর ধরো একটা বোর্ড থেকে ওদিকে চলে যাচ্ছে। মানে বোঝাতে পারলাম কি, এই ফসফরাসটা যে এখানে ছিল, একটা আমি তোমাদের দিকে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি বললাম এটা, একটা ওদিকে রেখেছিলাম সেটা বললাম আমি এটা, আর একটা কি পেছনের দিকে রেখেছিলাম সেটা হচ্ছে বোর্ডের ওদিকে চলে যাচ্ছে। লেটস বাকি দুটো, একটা ওপরে একটা নিচে। সবগুলো কি sp3 হাইব্রিডাইজড অরবিটাল। sp3 এস অরবিটাল ভেবে নেই, দরকার নেই বাবা। তাহলে সবগুলো কি sp3 হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে এদের মধ্যে এখন কি হচ্ছে, জিওমেট্রি কেমন আসবে আগে দেখো। যেগুলো আমার এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল একই প্লেনে, সেটা একটা ত্রিভুজ দিচ্ছে, একটা ট্রায়াঙ্গেল দিচ্ছে। তাহলে আমি ট্রায়াঙ্গেলটাকে যোগ করি। এটা ত্রিভুজ যেটা আমার প্লেনে ছিল, বাকি একটা কি উপরে আছে, একটা নিচে আছে। এবার দেখো দেখি, যদি আমি এই যদি করি, যদি ওপরে ধরো আমি একটা মন নিয়ে এলাম, তাহলে এর মাথা থেকে আমি এই তিনটে সরলরেখা আঁকতে পারবো। এইখান থেকে এখানে একটা, এইখান থেকে এখানে একটা, এইখান থেকে এখানে একটা। তাহলে তিনটে আমি আঁকতে পারছি। তার মানে আমি এটাকে যদি এইভাবে দেখাই, যে আমি এখানে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। সেম ভাবে যেটা নিচে ছিল সেখান থেকেও তিনটে আঁকতে পারবো। মানে কি, এই একটা, এই একটা, এই একটা। হলো, এটা কি হলো, sp3d হাইব্রিডাইজড অরবিটাল আঁকলাম। তাহলে এরম যদি আকৃতি তৈরি হয়, তাহলে যেটা আমার ভূমিতে ছিল তিনটে, বেসে যেটা ছিল তিনটে, সেটা কি ট্রায়াঙ্গেল ছিল একটা। তাদের মধ্যে তাহলে এই যে যেগুলো প্লেনে ছিল তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, মানে এইটা, ঠিক আমি বলছি এইটা এইটা, বা এইটা এইটা, বা এইটা এইটা, এই যে অ্যাঙ্গেলটা, মানে আমি যদি এটাকে আঁকতে চাই এইভাবে, এই 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 এই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। এবারে এগুলো ছাড়ো, এবার যেগুলো লম্বালম্বি ছিল, লম্বালম্বি থাকা মানে কি, সেগুলো তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে কি, আমি বললাম যে এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা এটার মধ্যেও 90 ডিগ্রি, এটা এটার মধ্যেও 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা বোঝা গেল যে বেসে যে বন্ডগুলো আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল করছে 120 ডিগ্রি, আর ওপরে যেগুলো আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি করে। অ্যাঙ্গেলটা বোঝাতে পারলাম। নেক্সট এর শেপ কেমন হবে, সরি ভুল বললাম, শেপ না জিওমেট্রি, শেপ না জিওমেট্রি, আমারই গুলিয়ে যাচ্ছে। জিওমেট্রি কেমন হবে দেখো, নিচে একটা কি ত্রিভুজ তৈরি করেছে, একটা ট্রায়াঙ্গুলার প্ল্যানার তৈরি করেছে, আর উপরে যারা ছিল তারা দেখো, মানে আমি যদি এটাকে এইভাবে আঁকি, ওয়েট এ মিনিট, এই একটা, নিচে একটা, আর তুমি এদেরকে যোগ করো, একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, আর উপরগুলোকে যোগ করো। দেখো এই যে শেপটা, সেটা পিরামিড আসছে না, একটা পিরামিড কেমন দেখতে হয়, এই উপরে একটা থাকে, নিচে একটা এরকম ত্রিভুজ টাইপের থাকে। তাহলে এই 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 ত্রিভুজ বা চতুর্ভুজ যাই থাকুক না কেন, পিরামিড দেখতে কেমন হয়, এই এই এই, ঠিক এরকম হচ্ছে না। ঠিক নিচ থেকেও আরেকটা পিরামিড তৈরি হবে, দেখো। তাহলে এই শেপটাকে বলা হয় ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল মানে কি, নিচে বেসটা ভূমিটা ট্রাইগোন, ত্রিকোণাকার, আর উপরে কি দুটো পিরামিড, এই একটা পিরামিড, এই একটা পিরামিড, তাহলে বাই পিরামিডাল। তাহলে কি এর নাম দেবো আমি জিওমেট্রি ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল
বাই পিরামিডাল, বা বাংলায় বলা হয়, দেখে নিই একটু বাংলাটা, বাংলা খেয়াল নেই আমার, বাংলায় কি বলা হয়, বাংলায় কি বলা হয়, বাংলায় কি বলা হয়, আচ্ছা sp3d, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, কি বলা হয়, ত্রিকোণীয় মানে ত্রিকোণ একটা আছে মাঝখানে আর দুটো পিরামিড, তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে বোঝাতে পারলাম ব্যাপারটা কি হলো, কি করে sp3d কি করে থাকে, হ্যাঁ। আচ্ছা, এবারে যদি আমি PCl5 যেটা বলেছিলাম, সরি হ্যাঁ PCl5, তার যদি আমি আকৃতি মানে তাকে যদি আমি এখন আঁকতে চাই, কি করে আঁকবো, কিছুই না, বাকি যেগুলো ছিল, এই একটা ফ্লোরিন, ফ্লোরিনের কি পি অরবিটাল দিয়ে করছিল, তাহলে এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, আর এই একটা ফ্লোরিন, তাহলে কি হলো, এই যে এফ 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 এফ, পাঁচটা এফ। তাহলে PCl5 এর দেখতে কেমন, জিওমেট্রি কেমন হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, যেহেতু এটা sp3d, যেহেতু এটা sp3d হাইব্রিডাইজড, আর বা বলতে পারো ত্রিকোণীয় পিরামিডীয়, যার বেসের যে অ্যাঙ্গেলগুলো আছে কত হবে, 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলগুলো উপর থেকে যে এই যে এখান থেকে যে বন্ডটা অ্যাঙ্গেল করেছে, আপার ফ্লোরিন আর লোয়ার ফ্লোরিন যে বেসের যে ফ্লোরিনগুলো আছে তার সঙ্গে যে বন্ডটা তৈরি করেছে, সেই বন্ডের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, হয়ে গেল। আই হোপ বুঝাতে পেরেছি। চলো নেক্সট, মুছে ফেলো, মুছে ফেলো, মুছে ফেলো, অনেক সমস্যা, মুছে ফেলো, আচ্ছা শেষ করে দেবো, মুছে ফেলো, হয়ে গেছে, ওকে, আমি পিকচার পাশে প্রোভাইড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। নেক্সট কি, তাড়াতাড়ি একটা ডি এসছে, এবার কি দুটো ডি আসবে, মানে কি sp3d2, চলো sp3d2, এবার তাড়াতাড়ি করবো, হ্যাঁ এবার তাড়াতাড়ি করবো, sp3d2, sp3d2 মানে এস একটা, তিনটে পি, দুটো ডি, এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পল, SF6, সালফার কত 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, ঠিক আছে, 16 হয়ে গেল। কি করব, দেখো দুটো আছে ফাঁকা, 6টা ঢোকাতে হবে, 6টা, দুটো ফাঁকা আছে, তাহলে কি ফ্লোরিনটা একটু করে নিই, ফ্লোরিনটা কি নর্মাল সবাই করতে পারবে, 1s2, 2s2, 2p5, তাই তো, তাহলে তাহলে কি একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এর সাথে করতে পারবে, আরেকটা ফ্লোরিন নিলে তার আনপেয়ার্ড ইলেকট্রনটা এর সাথে করতে পারবে, মানে কি দুটো ফ্লোরিন ঢুকতে পারবে, 6টা ঢোকাতে হবে। আমি এক্সাইটেড করি, প্রচুর পরিমাণে এক্সাইটেড করি, তাহলে কি হবে, দেখো এর পাশে কি আছে, ডি আছে, তাহলে এর পাশে ডি আছে, 1 2 3 4 5, তাহলে একটা প্রথমে এখানে গেল, আমি এটা সেকেন্ডে পাঠালাম, আর এটা এখানে এলো, তাহলে কি হবে, এখানে একটা এ চলে এসছে, মানে কি একটা করে, আর এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে এখানে কটা এসছে, একটা এস থেকে এসছে, একটা পি থেকে এসছে, দেখো এবার 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল, 6টা ইন্টারমিক্স করবে, করে ছটা ইন্টারমিক্স করলো, হ্যাঁ 6টা তৈরি করবে, তাহলে কি 1 2 3 4 5 6, একটা এস, তিনটে পি, দুটো ডি, তাহলে কি 1 2 3 4 5 6, এগুলো কি সব sp3d2, সবগুলোতে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন। এবার কি আছে, তাহলে এবার কি 6টা ফ্লোরিন আসবে, 6টা ফ্লোরিনের সবগুলোতে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা ফ্লোরিনের, এখানে একটা ফ্লোরিন, 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 সবগুলো আনপেয়ার্ড ইলেকট্রন, তারা নর্মাল নর্মাল, ঠিক আছে, হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করলো, sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করলো, এবং তারা বন্ড করলো, ক্লিয়ার। এবার আমি এর জিওমেট্রি দেখি কীরকম দেখতে হবে,
চল মুছে দিই, পজ করে তুলে নিই সব। চল কেমন দেখতে হবে, কেমন দেখতে হবে, কেমন দেখতে হবে, কেমন দেখতে হবে? তোলা গেছে তো, এটা পজ করে তুলে নাও। ভিডিও অ্যাভেলেবেল তো, পিছিয়ে একটুখানি দেখে নাও, তুলে নাও, দেখো কিরকম দেখতে হবে। এবার চিন্তা করো, একটা সালফার আছে, 6টাকে আমাকে প্লেস করতে হবে। তাহলে কি আমি নিচে যদি 4টে করে দিই আর উপরে যদি 2টো করে দিই, কাজ শেষ। তাহলে নিচে 4টে করি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, উপরে একটা, নিচে একটা। সবগুলো কি sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল সবগুলো, ঠিক আছে। তাহলে এবার বলো দেখি কেমন দেখতে হবে এটাকে। 4টে যেটা নিচে আছে 4টাকে যোগ করে দিই আগে। 4টাকে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো আগেরটার মতোই, আগেরটায় 3টে ছিল, এটাই 4টে, একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে, আর কিছুই ব্যাপার না। তাহলে কি নিচে একটা কি এলো, একটা চতুর্ভুজ এলো, তাই তো, ঠিক আছে। নিচে কি একটা এলো, নিচে একটা চতুর্ভুজ এলো। এবার কি উপর থেকে জাস্ট এর সাথে একটা, এই উপরটার সাথে চতুর্ভুজের এই বাহুটা একটা, এর সাথে এই, এর সাথে এই, এর সাথে এই। তাহলে দেখতে কেমন হবে সালফার, তাই তো। দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা। প্রথমে এটাকে দিয়ে আমি একটা তলে একটা আমি চতুর্ভুজ তৈরি করলাম এইভাবে, আর কি উপরে একটা নিচে একটা। তাহলে এবার এই উপরে একটা নিচে একটা যেটা আছে ওটা দিয়ে যদি আমি যোগ করে দিই, এই 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 এই, তাহলে কেমন দেখতে একটু ভিজুয়ালাইজ করো। যে একটা চতুর্ভুজ আছে, নিচে একটা প্লেন আছে, চতুর্ভুজ একটা আছে রেট্রাগোনাল, আর কি সবগুলোর উপর থেকে একটা নিচে থেকে একটা। সবগুলোকে তুমি যদি যোগ করো তাহলে এটার কীরকম নাম দেবো। দেখো দুটো পিরামিড তৈরি হয়েছে, কিন্তু পিরামিড আর মাঝখানে এর নামটা ঠিক এইভাবে আসে না। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টেট্রাগোনাল বাইপিরামিডাল না বলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অক্টাহেড্রাল। এর জিওমেট্রি বলা হয় অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। কেন অষ্টতলকীয় বলা হয়েছে দেখো দেখি, ভিজুয়ালাইজ করো। 4টে নিচে আছে মানে 4টে একটা চতুর্ভুজ তৈরি করলো, ওপর থেকে একটা, এখানে এলে আর এখানে এলে একটা তল, এখান থেকে নামলে আরেকটা তল, এখান থেকে নামলে আরেকটা তল, এখান থেকে নামলে আরেকটা তল, উপরে 4টে তল নিচে 4টে তল। তাহলে কি কি বলবো যে অক্টাহেড্রাল, ঠিক আছে। এবার কি, এবার কাজ শেষ। কি হবে, আসবে কি, আসবে তোমার ফ্লোরিন। তাহলে এই একটা ফ্লোরিন, 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 এই একটা ফ্লোরিন। তাহলে এসএস সিক্সটা দেখতে কেমন হবে, এফ 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 এফ। এই হচ্ছে কি SF6 এর স্ট্রাকচার। কি স্ট্রাকচার, জিওমেট্রি কি বলবো অক্টাহেড্রাল, জিওমেট্রি কি বলবো অক্টাহেড্রাল। ক্লিয়ার? আচ্ছা চলো, আচ্ছা তাহলে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল কত হবে, হ্যাঁ ভালো ভালো। দেখো টোটাল এই অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি টোটাল। যদি 4 ভাগে যদি ভাগ হয়েছে তাহলে কত হবে অ্যাঙ্গেলগুলো, এগুলো হবে বেসের অ্যাঙ্গেলগুলো কত হবে 90 ডিগ্রি, এটাও কত হবে 90 ডিগ্রি, এটাও কত হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সবগুলো কত হবে 90 ডিগ্রি করে বেসের। আর উপর থেকে যারা আছে লম্ব হবে তারা তো সবসময় 90 ডিগ্রি তৈরি করছে। তাহলে সবগুলো অ্যাঙ্গেলের মান কত হবে 90 ডিগ্রি, সবগুলো অ্যাঙ্গেলের মান কত হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা কি হলো sp3d2। ওকে আচ্ছা নেক্সট করবো কি sp3d3। তাহলে একটা লিখে ফেলো, পজ করে নাও, তুলে নাও ফটাফট, চলো। চলো তাড়াতাড়ি করতে হবে, sp3d3। চলো 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 চলো, কি করব, একটা এস, 3টে পি, 3টে ডি মিলে sp3d3। এক্সাম্পল IF7, ঠিক আছে IF7। আচ্ছা এবারে তাহলে ফ্লোরিনটাকে করে দিই। ফ্লোরিনটা হচ্ছে 1s2 2s2 2p5
তাহলে কি এর একই রকম 1 2 3 4 একটা ডাউন স্পিন করে দিলাম। আয়োডিন কি, আয়োডিনটার পুরোটা করছি না, আয়োডিন হচ্ছে কি আমি করে দিই এখান থেকে একদম ডাইরেক্ট 5s2 5p5 5s2 5p5, ঠিক আছে 5s2 5p5 এক সেকেন্ড 5s2 5p5। আচ্ছা চলো দেখো তাহলে কি 1 2 3 4 5 6 7। এবার কি আমাকে 7টা নিয়ে আসতে হবে ফ্লোরিন, একটাই করতে পারছে দেখতে পাচ্ছি, তাহলে 7টা ফ্লোরিনকে নিয়ে আসতে গেলে একে কী করতে হবে, এক্সাইটেড করো, এক্সাইটেড কী হবে, তাহলে কি পাশে কি আছে 5d আছে, তাহলে কি ইলেকট্রনগুলো একটা 5d যদি এঁকে দিই 1 2 3 4 5, প্রথমে কি এখান থেকে একটা জাম্প করলো, এখান থেকে একটা জাম্প করলো, এখান থেকে একটা জাম্প করলো, কেমন হবে তাহলে, তাহলে দেখতে কেমন হবে, এখান থেকে করে দিই দেখো মুছে দিলাম মুছে দিলাম মুছে দিলাম, তাহলে কি 1 2 3, তাহলে টোটাল কতগুলো অরবিটাল, একটা এস 3টে পি 3টে ডি, তাহলে 1 2 3 4 5 6 7 হলো 7টা, তাহলে 7টা ফ্লোরিন আসতে পারবে, মানে করে দিই 1 2 3 4 5 5 1 2 3 4 5 6 7 হয়ে গেছে, সবগুলোতে একটা করে। তাই এগুলো কি, এগুলো হচ্ছে কি sp3d3 হাইব্রিডেস অরবিটাল, তাহলে একটা, তাহলে কতগুলো ফ্লোরিন আসবে, সবগুলোর একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আসে, তাহলে কি 7টা আসবে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, সবার কি ডাউন স্পিনে একটা করে ইলেকট্রন কি করবে, বন্ড 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 জেমস বন্ড, 7টা বন্ড হয়ে গেল, ক্লিয়ার না, 7টা বন্ড হয়ে গেল, তাহলে কি হবে যদি 7টা বন্ড হয়ে যায়, তাহলে এবার কি করে আঁকবো, কীভাবে আঁকবো দেখো, লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে, কটা বাজে 8টা 8, হ্যাঁ লেকচার বড় হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি মাথা কাজ করো ফাস্ট করো, চলো হয়ে গেছে, চলো মুছলাম, আই হোপ তোলা হয়ে গেছে। এখন কেউ যদি বলে স্যার আমি ইলেকট্রন বিন্যাস বুঝতে পারছি না, নতুন এসেছে আমার এতে আপনার ভিডিওতে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে চলে যাও, অ্যাটমিক স্ট্রাকচারে গিয়ে মানে আমার ভিডিওতে প্লেলিস্টে যাও অ্যাটমিক স্ট্রাকচার, ওখানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা তাহলে 7টা, তাহলে আমি কী করে আঁকবো, মাঝখানে আয়োডিন, যদি 7টা আঁকতে কী করতে হবে, আগে যখন 6টা এঁকেছিলাম নিচে 4টে উপরে 2টো, 7টা আঁকলে নিচে 5টা উপরে 2টো, তার নিচে 5টা এঁকে দিই, 1 2 3 4 5 উপরে একটা 6 নিচে একটা 7, মানে ঠিক দেখতে কেমন হচ্ছে, ঠিক এই 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 এই, মানে এগুলো মিলে দেখো প্রথমে একটা পঞ্চভুজ তৈরি করছে, নিচে বেসটা পঞ্চভুজ তৈরি করছে, আর কি উপরে একটা বন্ড নিচে একটা বন্ড, তাই তো, তাহলে এই যে জিওমেট্রিটা আসছে এখানটায় উপরে একটা বন্ড নিচে একটা বন্ড, তাহলে এরা কি এই যে উপরে একটা নিচে একটা সবার সাথে বন্ড করবে, সব বন্ড বলছি সবার সাথে একটা জিওমেট্রি নিয়ে আসবে, কেমন করে নিয়ে আসবে, ধরো এই একটা উপর থেকে এখানে এলো একটা জিওমেট্রি আনতে গেলে, তারপরে এই 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 এই, মানে কি 5টা, আগে যেমন ছিল 3টে 4টে, এখন কি 5টা রেখেছি, আর উপরে একটা নিচে একটা, তাহলে উপর থেকে পরপর 5টায় যোগ হবে, নিচ থেকে পরপর 5টায় যোগ হবে, উপর থেকে 5টা নিচ থেকে 5টা, মানে কি উপরে একটা পিরামিড তৈরি হচ্ছে নিচে একটা পিরামিড তৈরি হচ্ছে, তাহলে বেসটায় কি আছে একটা পঞ্চভুজ বা একটা পেন্টাগন, তাহলে কি এবং নাম দেব পেন্টাগোনাল বাই পিরামিডাল বা পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, তাহলে নাম দিই, এর নাম কি হবে পেন্টাগোনাল বাই পিরামিডাল, বা বলতে পারি পঞ্চগণীয় দ্বিপিরামিডাল
মিডিও। কি করবো এবারে, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, তাহলে কি করব, বাস নর্মাল। এবার কি ফ্লোরিন এসছে, সবগুলোর ফ্লোরিন এঁকে ফেলি। এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন। কনসেপ্ট ক্লিয়ার নিশ্চয়ই, আই হোপ, যতগুলো পড়ালাম। এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন। তার মানে কি এফ 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 এফ, দেখো 7টা ফ্লোরিন এসছে। তাহলে কি পঞ্চগণীয় দ্বিপিরামিডীয়। অ্যাঙ্গেল কত, ভূমিতে যে অ্যাঙ্গেলগুলো দেখো 360 ডিগ্রি টোটাল নিচটা, তাই তো 5 দ্বারা ডিভাইড করো, তাহলে কত হবে, 5 7 35, 5 3 10। তাহলে কি এগুলো সব অ্যাঙ্গেল নিচগুলোর 72 ডিগ্রিস, সবগুলো 72 ডিগ্রিস, ঠিক আছে। আর যেগুলো উপরে আছে সেগুলো কত, 90 ডিগ্রি। এগুলো কত হবে, 90 ডিগ্রি। পিকচার প্রোভাইড করে দেবো এখানটায়। তাহলে হয়ে গেল, তাহলে এটা হলো কি sp3d3। তাহলে তোমাদের সিলেবাসে হাইব্রিডাইজেশনের যা 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 ছিল সব করিয়ে দিলাম। নাও ইটস টাইম ফর আ শর্ট ট্রিক। যে ট্রিকটা দেখে তোমরা যে কোনো কম্পাউন্ডের সেন্ট্রাল যে অ্যাটমটা আছে, এগুলো কি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন, আয়োডিনের অ্যাটমগুলো, আয়োডিনের যে অরবিটালগুলো সেগুলো হাইব্রিডাইজ করেছে। যতগুলো হাইব্রিডাইজেশন হয়েছে কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন না, সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন, তাই তো। তাহলে একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা তোমাকে যদি একটা কম্পাউন্ড বা কোনো একটা যদি আয়ন্স দেয়, তাহলে সেই আয়নের হাইব্রিডাইজেশন খুব সহজেই বার করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা এটা মুছে ফেলো। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার তো, যে কীরকম স্ট্রাকচার হচ্ছে, কীরকম দেখতে হচ্ছে, কেমন হচ্ছে, আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। চল মুছে দিই। আচ্ছা, তাহলে তাহলে এবার একটা শর্ট ট্রিক। আচ্ছা, বলছে জেড একটা জিনিস, জেড একটা নাম্বার, যে নাম্বারটা যদি 2 হয় তখন আমি বুঝবো একটা এস আছে আর একটা পি আছে, মানে তখন যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা কি হবে, sp হাইব্রিডাইজেশন। জেডটা কি করে বের করতে আমি বলে দিচ্ছি। জেড যদি 3 হয়, একটা এস দুটো পি, তাহলে কি sp2 হাইব্রিডাইজেশন। জেড যদি 4 হয়, একই রকম কি হবে, sp3, একটা পি একটা এস 3টে পি। 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। এগুলো কি সব জেড এর মান, জেড। এবারে জেডটাকে কি করে বের করবো, মানে একটা কম্পাউন্ডের ক্ষেত্রে জেড কি করে বের করবো, এটা লেখা হয়ে গেছে, মুছে দিই। বলে দিচ্ছে একটা কম্পাউন্ডের ক্ষেত্রে জেডটা কি করে বের করবো। দেখো, জেড বের করার খুব সহজ উপায়, একটা ফর্মুলা যেটা দিলে সমস্ত রকম হাইব্রিডাইজেশনের প্রবলেম সলভড। কি, জেড ইকুয়াল টু বলছে হাফ ইন্টু কেন্দ্রীয় যে পরমাণু, মানে যার হাইব্রিডাইজেশন বের করব, সেন্ট্রাল অ্যাটম, ভ্যালেন্স ইলেকট্রনস অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। অর্থাৎ বলতে পারো কি, কেন্দ্রীয় পরমাণু যোজন ইলেকট্রন, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণুর যতগুলো যোজন ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ওই কম্পাউন্ডে যতগুলো পজিটিভ চার্জ থাকবে, প্লাস ওই কম্পাউন্ডে যতগুলো নেগেটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। কি হলো, যে একটা তুমি যদি একটা হাইব্রিডাইজেশন যদি করো, তাহলে কি, যে ওই কম্পাউন্ডে যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকবে,
সেন্ট্রাল অ্যাটমটার, কেন্দ্রীয় পরমাণু, মাইনাস ওই কম্পাউন্ডে বা ওই আয়নসে যতগুলো পজিটিভ চার্জ বা যতগুলো নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ যতগুলো চার্জ হবে সেটাকে মাইনাস করতে হবে, নেগেটিভ যতগুলো চার্জ হবে সেটাকে প্লাস করতে হবে। প্লাস কি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস, অর্থাৎ একযোজি পরমাণু, কতগুলো একযোজি পরমাণু এই সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত আছে, এটা লিখে দিই নাম্বার অফ। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, মানে কেন্দ্রীয় পরমাণুতে যতগুলো যোজতা ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন আছে, মাইনাস কি ওই কম্পাউন্ডে যতগুলো পজিটিভ চার্জ আছে, প্লাস কি ওই কম্পাউন্ডে যতগুলো নেগেটিভ চার্জ আছে, প্লাস যতগুলো নাম্বার অফ একযোজি পরমাণু বা মোনোভ্যালেন্ট অ্যাটম যুক্ত আছে আমার এর সাথে, সেন্ট্রাল অ্যাটমের সাথে। সিম্পল জিনিস, তুমি যদি মিথেন করো, দেখো কত সোজা হয়ে যাবে। ফর্মুলা ফেলো, জেড কত হবে, হাফ ইন্টু মিথেনের কার্বনের যোজতা কত 4, ভ্যালেন্সের চারটে আছে 1s2 2s2 2p2। আচ্ছা, এবারে ওই এসটাকে পাঠিয়ে দিলে কত হয়, 4টে হয়ে যায় 4। আচ্ছা, তারপরে কি মাইনাস কতগুলো পজিটিভ চার্জ আছে, তো নিউট্রাল পজিটিভ চার্জও নিই, প্লাস কতগুলো নেগেটিভ চার্জ আছে, তো নিউট্রাল নেগেটিভ চার্জও নিই, প্লাস কতগুলো নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ এর সাথে কতগুলো কার্বনের সাথে কতগুলো একযোজি পরমাণু যুক্ত আছে, মানে যার যোজতা 1। হাইড্রোজেন যোজতা কত 1, তাহলে কতগুলো আছে, 4টে হাইড্রোজেন আছে মানে 4, তাহলে করলে কত 8/2 মানে 4, জেডের মান 4 হওয়া মানে sp3। যদি বুঝতে অসুবিধা হয় এসের মাথায় 1 বসিয়ে দাও, তাহলে 1 + 3 = 4 মানে কি sp3। তাহলে বোঝা গেল মিথেনের কার্বনের হাইব্রিডাইজেশন কত, sp3 হাইব্রিডাইজেশন। কি সোজা, কি সোজা, সোজা বেরিয়ে গেল। বোঝা গেছে, তুলে নাও, আমি আরপাটা করিয়ে দিই। চলো, হয়ে গেছে। চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমি একটা আয়ন ধরলাম, আমি বললাম সালফেট আয়ন, সালফেট 2-, এটা তো সালফেট আয়ন। বললাম এই সালফারের জেড কত, মানে সরি সালফারের হাইব্রিডাইজেশন কত, তাহলে সালফারের ক্ষেত্রে জেড বের করি, হাফ। সালফারের যোজন কক্ষে বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত 6টা, প্লাস সরি 6টা মাইনাস পজিটিভ চার্জ কতগুলো আছে, এই কম্পাউন্ডে কোনো এই আয়নসে কোনো পজিটিভ চার্জ আছে না, পজিটিভ চার্জ নেই মানে 0, প্লাস নেগেটিভ চার্জ কটা আছে, দেখো দুটো নেগেটিভ চার্জ আছে মানে 2, দেখো প্লাস নেগেটিভ চার্জ কতগুলো নেগেটিভ চার্জ আছে, দুটো নেগেটিভ চার্জ মানে কিন্তু তুমি -2 লিখবে না, কতগুলো নেগেটিভ চার্জ আছে, দুখানা নেগেটিভ চার্জ আছে, তাহলে +2, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে একযোজি পরমাণু আছে এটায়, অক্সিজেনের যোজতা তো 2, তাহলে কোনো একযোজি পরমাণু এর চারিদিকে যুক্ত নেই, কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম এর চারিদিকে অ্যাটাচ নেই মানে 0। তাহলে কত 6 2 8/2 করলে 4 মানে কি sp3। বোঝা গেছে, आसान है, आसान है, ক্লিয়ার। আচ্ছা নেক্সট করি, লেখা হয়ে গেছে। আচ্ছা নেক্সট করি, তাই আমি বললাম যে একটা কম্পাউন্ড দেখি কি আছে, XeO2F2। আচ্ছা ভালো, খুব বড় কম্পাউন্ড, XeO2F2 এই কম্পাউন্ডটা। বলছি জেননের হাইব্রিডেশন কত, জেড হাফ, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন, জেনন কি একটা নিউট্রাল গ্যাস, এর ভ্যালেন্স ইলেকট্রন কটা হয় 8টা, 8 মাইনাস পজিটিভ চার্জ আছে 0, প্লাস নেগেটিভ চার্জ আছে কিছু 0, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, অক্সিজেন কি মোনোভ্যালেন্ট অ্যাটম, অক্সিজেন ডাইভ্যালেন্ট অ্যাটম, এই যোজতা হচ্ছে 2 দ্বিযোজী পরমাণু, কিন্তু ফ্লোরিন মোনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে ফ্লোরিন কি 2, তাহলে কি 8 2 10/2 মানে 5, 5 মানে S 1 হলো, P3 টোটাল চলো 4, আর ডি করলে হয়ে গেল কত sp3d। sp3d-র এবার যদি বলে যে এটার জিওমেট্রি কি, জ্যামিতিক গঠন কি, তাহলে sp3d-র জ্যামিতিক গঠন কি হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল। বলবে যে জ্যামিতিক গঠন কি, ট্রাইগোনাল বাইপিরামিডাল, সংক্ষেপে লেখা হয় টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল।
বা ত্রিকোণীয় কি বলা হয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে এভাবে নিশ্চয়ই করা যাবে। ক্লিয়ার? করা যাবে তো? হ্যাঁ, তাহলে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। তোলা হয়ে গেছে? আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। তাহলে হোমওয়ার্কগুলো তোমরা এইভাবে বের করবে। আচ্ছা, আরেকটা জিনিস বুঝিয়ে দিই, আর ছোট্ট করে বুঝিয়ে দিই। যদি আমি বলি যে ইথিলিনে এই কার্বন পরমাণুগুলোর হাইব্রিডাইজেশন করতে, তাহলে আমাকে অলওয়েজ কি দেখতে হবে যে কতগুলো সিঙ্গেল বন্ড আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এটা বুঝতে গেলে তুমি এটা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বা আরেকটা আমি প্রসেস বলে দিই, যদি কোনোদিন যদি এরকম যদি জিনিসপত্র চলে আসে, তাহলে আরেকটাভাবে জেড বের করা যায়। এটা মুছে দিই, এটা আই হোপ করা হয়ে গেছে। তোমাকে যদি কোনোদিন স্ট্রাকচার দিয়ে দেয়, কোনো একটা কম্পাউন্ডে যদি স্ট্রাকচার দিয়ে দেয়, ধরো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার তোমাকে দেওয়া আছে, স্ট্রাকচার, তাহলে সেই কম্পাউন্ডের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি করে বের করবে? একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার দিলে হাইব্রিডাইজেশন কি করে বের করবে? দেখো কি করতে হয়, এখানে জেড সমান কি ওই স্ট্রাকচারে যতগুলো সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি নাম্বার অফ সিগমা বন্ডস, সিঙ্গেল বন্ড মানে কি সিগমা বন্ড, আর কি ওই স্ট্রাকচারের যে সেন্ট্রাল অ্যাটমটা, মানে তোমাকে যে অ্যাটমটার হাইব্রিডাইজেশন বের করতে বলা আছে, ওই অ্যাটমে কোনো লোন পেয়ার আছে নাকি, তার মানে কি প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইন সেন্ট্রাল অ্যাটম। যে অ্যাটমটা বের করতে বলেছে ওই অ্যাটমের কোনো লোন পেয়ার আছে নাকি, লোন পেয়ার আছে নাকি সেটা আমাকে জানতে হবে। তাহলে এখন যদি আমি বলি এই ভিত্তিতে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে জলের স্ট্রাকচার দিয়ে দিয়েছি, ওয়াটার। বলছি ওয়াটারের তুমি হাইব্রিডাইজেশন বের করো, তাহলে আমি জেডটা করি। জেড সমান কি, আগে কি নাম্বার অফ সিগমা বন্ডস, কতগুলো সিগমা বন্ড আছে, দুটো সিঙ্গেল বন্ড আছে মানে 2, প্লাস কি নাম্বার অফ লোন পেয়ার্স ইন দ্য সেন্ট্রাল অ্যাটম। এই যে সেন্ট্রাল অ্যাটম কি অক্সিজেন, এর লোন পেয়ার কতগুলো আছে, দুটো, 2, টোটাল কি 4 মানে sp3। তাহলে ওয়াটারের যে আমার অক্সিজেনটা কি sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই কনসেপ্টের উপরে আমি কিছু কোয়েশ্চেন্স দিয়ে দিই, আর আগেরটার উপরে কিছু কোয়েশ্চেন, আমি জাস্ট নর্মাল কিছু কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে বের করবে হাইব্রিডাইজেশন কি হবে। হোমওয়ার্ক আর করাবো না, ভিডিও 1.5 ঘন্টা হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে। চলো পজ করে তুলে নিয়েছো নিশ্চয়ই। তাহলে কিছু কোয়েশ্চেন দিই, বই থেকেই দিই কোয়েশ্চেন্স। কী কী কোয়েশ্চেন্স আছে দেখি। XeOF4, আচ্ছা দেখি লেখো, XeOF4 এর হাইব্রিডেশন কি হবে? আচ্ছা আর কি আছে, সালফার ডাইঅক্সাইড SO2 এর হাইব্রিডেশন কত হবে? SO3 এর হাইব্রিডেশন কত হবে? আচ্ছা BeCl2 এর হাইব্রিডেশন কি হবে? আচ্ছা আর কি, যদি বলি আমি, ধরো আমি বললাম না, ইনকেস আমি বললাম যে PCl3 PCl5 করা হয়ে গেছে, SF4 করা হয়ে গেছে। আচ্ছা আমি বললাম ধরো POCl3 হাইব্রিডেশন কত হবে? আচ্ছা SOCl2 হাইব্রিডেশন কত হবে? কার হাইব্রিডেশন? সেন্টারে, যেটা প্রথমে থাকবে সেন্ট্রাল অ্যাটম, জেনন, সালফার, বেরিলিয়াম, ফসফরাস, সালফার, এই কম্পাউন্ডের হাইব্রিডেশন কত হবে? আর বলে দিই, আমি বললাম যে ধরো এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডে যে কার্বনগুলো আছে, অর্থাৎ 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই কার্বনগুলোর হাইব্রিডেশন কি হবে বের করতে পারবে? ঠিক আছে, তাহলে মোটামুটি এই থাক, মোটামুটি আজকের এই থাক। হাইব্রিডেশনের টোটাল সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আর যেগুলো এক্সট্রা আছে, ধরো D2sp3 মানে ওইগুলো আছে, DSP, ওগুলো একটু পরের দিকে, ওগুলো মানে যখন তুমি নিট ফিটের জন্য প্রিপারেশন দেবো তখন ওইগুলো একটু এক্সট্রা লেকচারে বোঝানো হবে। আপাতত এইগুলো শিখে রাখো, মানে হাইব্রিডেশন তোমাদের সিলেবাসে যা যা আছে সব পুরোটা কভার করে দিয়েছি।
আর কোনো কনফিউশন না থাকাটাই উচিত। তো তোমরা কি করবে, আচ্ছা এগুলো কিন্তু নাম্বার C4 না, কিন্তু আমি বলছি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন বের করো। ঠিক আছে, পারবে? হ্যাঁ, তাহলে মোটামুটি এই থাক, আজকের লেকচার এই থাক, অনেক বড় লেকচার হয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আর নেক্সট দিন আমরা কথা বলবো কি নিয়ে, VSEPR থিওরি, অর্থাৎ হাইব্রিডাইজেশন কি করেছে, শুধুমাত্র যে তোমার কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের যে একটা জিওমেট্রি, এটা এক্সপ্লেন করতে পেরেছে, কিন্তু কম্পাউন্ডের আকৃতি বা শেপ কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। তো সেটা সম্পর্কে কথাবার্তা বলতে গেলে আমাকে VSEPR নিয়ে আসতে হবে। তো আমি নেক্সট দিন বা নেক্সট ক্লাসে VSEPRটা আলোচনা করব। আপাতত এইগুলোকে হজম করো। ঠিক আছে, তো চলো আজকে লেকচার এই অবধি, টাটা।